আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমার তরঙ্গ চ্যাপ্টারটার ৪ নাম্বার লেকচারটা করতে যাব। অলরেডি আমরা তোমার ৩ টা লেকচার নিয়ে ফেলছি এবং একটা তোমার ম্যাথের উপরেও লেকচার নেওয়া হইছে। তো ম্যাথের লেকচারটাও তোমরা দেখে ফেলবা। আর সাথে, সাথে আমি আশা করতেছি যে তোমরা হচ্ছে আমাদের বিগত ৩ টা লেকচার খুব ভালো মতো করেই শেষ করে আসছো। অ্যান্ড দেন হচ্ছে আমরা ৪ নাম্বার লেকচারটাতে প্রবেশ করতেছি। ঠিক আছে? আচ্ছা ৩ এবং ৪ নাম্বারের লেকচারের মধ্যে যে সকল ম্যাথগুলো আছে সেগুলো আমি তোমাকে নেক্সট ক্লাসে করায় দিব। তাহলে কি হবে? তোমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছে এবং তোমাদের চ্যাপ্টারের বেসিকটাও তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা মোস্ট ইম্পোর্টেন্টলি মানে যে অংশটাকে নিয়ে কথাবার্তা বলবো সেটার নাম হচ্ছে তোমার স্থির তরঙ্গ। গত ক্লাসে আমরা আলোচনা কি নিয়ে করছি বলতো? গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছি তোমার অগ্রগামী তরঙ্গ নিয়ে। এখন আমরা আলোচনা করব কি বলতো? স্থির তরঙ্গ নিয়ে। কথা বুঝতে পারছো? ওকে চলো আমরা একটু শুরু করি। দেখো স্থির তরঙ্গ এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার মূল আজকের তোমার হচ্ছে কি বলবো লক্ষ্য। কিন্তু তার আগেও আমাদেরকে বেশ কয়েকটা জিনিস একটু জানতে হবে। দেখো আমরা গত ক্লাসে তোমার অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য এবং পথ পার্থক্য নিয়ে পড়াশোনা করছিলাম। তো আমরা জানি যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটা তোমার সুন্দর মানে তোমার সম্পর্ক আছে, তাই না? এই সম্পর্কটা কি ছিল বলতো? আমরা আমরা লিখতে পারতাম যে দশা পার্থক্য সমান সমান কি বলতো? দশা পার্থক্য সমান সমান আমরা লিখতে পারতাম 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো? পথ পার্থক্য, তাই না? 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো? পথ পার্থক্য, তাই না? দেখো আমরা কিন্তু এটা লিখতে পারতাম। ওকে, খুব ভালো কথা। এই দশাপার্থক্যকে তোমার এভাবে প্রকাশ করা হতে পারে বা তুমি চাইলে এটাকে এভাবেও প্রকাশ করতে পারো। ঠিক আছে? দেখো আমি কিভাবে লিখতেছি। এটাকে তোমার সাই বলে। তুমি চাইলে এটাকে এভাবে প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নাই। দশাপার্থক্যকে তোমার নরমালি এভাবে প্রকাশ করা হয়। তবে উপরে আমি যেভাবে লিখছি দিয়ে একটা ডট দিছি, তারপরে পার্থক্যর জন্য পা দিছি, দেওয়ার পর 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তুমি যদি পরীক্ষায় এভাবে লেখো উপরেরটা বেশি বেটার হবে, কারণ অনেকে আসলে এই জিনিসটা চিনে না। বুঝতে পারছো? আর পথ পার্থক্যকে তোমার হচ্ছে ডেল এক্স দিয়ে প্রকাশ করা হয়। সো বুঝতেই পারতেছো, তুমি এখান থেকে লিখতে পারবা এই তোমার সাই ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো? 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে তোমার ডেল এক্স। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে। আচ্ছা, খুব ভালো কথা। আর দেখো এখানে তোমার আরো কয়েকটা কথা একটু বলে রাখবো, যে কথাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে আমার দশা পার্থক্য আছে না, এটা মূলত তোমার একটা কোণ বোঝায়। কি বোঝায় বলতো? এটা মূলত তোমার একটা কোণ বোঝায়। ঠিক আছে? আর পথ পার্থক্য এটা মূলত আমার একটা তোমার কি বোঝায় বলতো? দৈর্ঘ্য বোঝায়। কথা বুঝতে পারছো? এটা মূলত কি বোঝায় বলতো? একটা দৈর্ঘ্য বোঝায়। ওকে, এখন আমরা দেখব যে তোমার একটা যদি আমি এখানে গ্রাফ অঙ্কন করি, বা আমি যদি এখানে তোমার একটা রেখা অঙ্কন করি, বা একটা আমি যদি ওয়েভ অঙ্কন করি, দেখো আমি এখানে তোমার মূলত একটা তরঙ্গ আঁকবো। ঠিক আছে? এখানে আমি তোমার একটা তরঙ্গ আঁকলাম। এই যে এটা মনে করো আমার তরঙ্গটা। ঠিক আছে? দাঁড়াও একটু ভালো মতো করে আঁকি। ওকে, দেখো আমি এখানে তোমার তরঙ্গটা আঁকবো একটু। এটা অবশ্যই তুমি দেখেই বুঝতে পারতেছো এটা তোমার একটা সাইনের গ্রাফ। এটা দেখেই বোঝা যাচ্ছে তোমার একটা সাইনের গ্রাফ। দাঁড়াও আমি আরেকটু বড় করে আঁকি, তাহলে আমি এখানে একটা জিনিস বুঝাতে পারবো। ওকে, এবার দেখো এটা হচ্ছে আমার কিসের গ্রাফ বলো তো? এটা হচ্ছে আমার একটা সাইনের গ্রাফ। কেন সাইনের গ্রাফ এটা বোঝার জন্য তোমাকে এর আগের লেকচারটা করলেই হবে। আমি ওখানে দেখাইছি যে কিভাবে সাইনের গ্রাফ আঁকতে হয়, কিভাবে কসের গ্রাফ আঁকতে হয়। কথা বুঝতে পারছো? ওকে, ঠিকঠাক বুঝতে পারছি। আচ্ছা দেখো এটাকে আমরা কিসের গ্রাফ বলতে পারবো বলো তো? এটাকে আমরা তোমার সাইনের গ্রাফ বলতে পারবো। খুব সহজ কথা। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো এই সাইনের গ্রাফটা আছে না, সাইনের গ্রাফটার মধ্যে আমি এখানে যদি তোমার প্রতিটা কণাকে নিয়ে একটু কথাবার্তা বলি তাহলে বুঝতে পারবা। দেখো এখানে কতগুলা কণা আছে, এখানে অসংখ্য কণা আছে না? ওকে চলো আমি এখানে তোমার বেশ কয়েকটা কণার ডিরেকশন নিয়ে একটু কথা বলি। দেখো এগুলো কি বলতো? এগুলো তোমার হচ্ছে প্রতিটা কণার কি বলতো? গতির দিক না? প্রতিটা কণার কিসের দিক বলতো? গতির দিক। এবং এটাকেই তো আমরা দশা বলি, তাই না? তার মানে দেখো আমি প্রতিটা কণার দশা আঁকতেছি। মূলত আমি কি আঁকতেছি বলতো? প্রতিটা কণার দশা আঁকতেছি। আমি তো দশা কাকে বলে আমি এটা সংজ্ঞা দিছিলাম না? দশা কাকে বলে বলতো? কোনো একটা মানে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কণার যে তোমার গতির সম্যক অবস্থা তাকে হচ্ছে আমরা দশা বলি। বুঝতে পারছো? তো এইখান থেকে আমি দেখো গতির সম্যক অবস্থা বলতে গতির দিক, তারপরে তোমার গতির প্রকৃতি, এই সকল জিনিসপাতিকেই বোঝানো হয়ে থাকে। তো দেখো এখানে আমি তোমার গতির দিকটা আঁকতেছি। ঠিক আছে? আমি তোমাকে কিন্তু দশার উপরে সুন্দর একটা মানে আমার অংশ পড়ানো হয়েছে এর আগের ক্লাসগুলোতে। তুমি যদি একটু খুঁজে দেখো তাহলেই দেখতে পারবা। দেখো আমি এখানে তোমার আমার আমার যে তোমার দশাগুলো আছে, মানে আমার যে কণাগুলো যে দশায় আছে সেই দশাগুলো আমি এখানে অঙ্কন করলাম। ঠিক আছে? বা আমি সহজ বাংলা ভাষায় বলতে পারি যে আমি তোমার গতির দিকগুলোকে অঙ্কন করলাম। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন একটু তুমি চিন্তা করো তো, এখানে কোন কোন কণাগুলো তোমার সমদশায় আছে? আচ্ছা তুমি আমাকে বলো এখানে কোন কোন কণাগুলা সমদশায় আছে? আচ্ছা বলো তো, আমি যদি বলি সমদশায় থাকা মানে কি বলো তো? তাদের যে গতির সম্যক অবস্থাটা সেটা একই হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা তুমি চিন্তা করো আমার যে এখানে মূলবিন্দু আছে, তুমি তো মূলবিন্দু বুঝো, এই যে ও বিন্দুতে যে কণাটা আছে, এই যে ও বিন্দুতে যে কণাটা আছে, দেখো রেড কালারের যে কণাটা আমি আঁকলাম, এই কণাটা একটু চিন্তা করো
তো এই কণাটা কি করতেছে? এই কণাটা তোমার এদিকে উঠতেছে না, এইদিকে উঠতেছে না। দেখো এই কণাটা তোমার এই দিক বরাবর উঠতেছে। এই দেখো তুমি যদি এই কণাটাকে একটু চিন্তা করো, এই কণাটা কি করতেছে বলো তো? তরঙ্গটার উপরেই কণাটাকে একটু বসায় চিন্তা করলেই বুঝতে পারবা। দেখো তরঙ্গটার উপরেই কণাটাকে বসাইলে তুমি দেখতে পারবা যে তরঙ্গটা তোমার এই যে কণাটা এইভাবে উপর দিয়ে তরঙ্গটা উপর দিয়ে আসতেছে, ঠিক আছে? বা আরো নরমালি একটু তুমি যদি চিন্তা করো এই কণাটা কি করতেছে, কণাটার গতির দিকটা কোন দিকে বলো তো? কণাটার গতির দিকটা কিন্তু তোমার এই উপরের দিকে, তাই না? কণাটার গতির দিকটা কিন্তু তোমার উপরের দিকে, ঠিক আছে? আবার দেখো তুমি তুমি যদি এখানে কণাটাকে চিন্তা করো, এখানেও তো একটা কণা আছে, তাই না? এখানেও তো একটা কণা আছে, সরি, এখানেও তো একটা তোমার কণা আছে, ঠিক আছে? এই কণাটার গতির দিকটা কোন দিকে হবে বলো তো? এই কণাটার গতির দিকটা দেখবা আবার তোমার নিচের দিকে হবে। দেখো এই কণাটার গতির দিকটা আবার তোমার নিচের দিকে হবে। তার মানে দেখো তোমার, আমি পয়েন্টটাকে নাম দিলাম ও, এটাকে দিলাম আমি তোমার এ, ঠিক আছে? দেখো ও বিন্দুতে যে কণাটা আছে সেই কণাটা গতির দিকটা তোমার উপরের দিকে, ঠিক আছে? আর দেখো আমার এ বিন্দুতে যে কণাটা আছে তার গতির দিকটা কিন্তু আমার তোমার নিচের দিকে, ঠিক আছে? দেখো কণা দুইটা কিন্তু সেম, কণা দুইটা যে তোমার দৈর্ঘ্য বলো বা কণা দুইটা যে গতি বলো, গতি প্রকৃতি সবকিছু কিন্তু এটা সেম, বাট দেখো ডিরেকশনটা আলাদা। তাহলে কি এদেরকে বলতে পারবা এরা তোমার সমদশায় আছে? না, ডেফিনেটলি সমদশায় নেই। কারণ সমদশায় থাকতে হলে, সহজ বাংলা ভাষায় বলি, সমদশায় থাকতে হইলে তুমি দেখবা যে এদের দিকটা ঠিক হইছে কিনা, ঠিক আছে? এদের দিকটা ঠিক হইছে কিনা এটা তুমি যদি দেখতে পারো তাহলেই বলতে পারবা। যদি দেখো যে দিকটা একই দিক হইছে তাহলে তুমি বলতে পারবা সমদশায়। তাহলে সমদশায় কোনটা? দেখো তাহলে সমদশায় কণাটা কোথায় আছে বলো তো? সমদশায় কণাটা তুমি পাবা তার পরেরটাতে। দেখো এই যে এই জায়গায়ও তো তোমার একটা কণা আছে, তাই না? এই কণাটার জন্য তুমি যদি গতির দিকটা একটু ড্র করো তাহলেই বুঝতে পারবা। দেখো এইটার জন্য তুমি যদি গতির দিকটা ড্র করো দেখবা গতির দিকটা আবার উপরের দিকে, দেখছো? দেখছো? তার মানে দেখো তোমার এই বিন্দুটাকে আমি নাম দিলাম বি বিন্দু। দেখো তোমার ও বিন্দুতে যে কণাটা তার দিকটাও তোমার উপরের দিকে, এবং বি বিন্দুতে যে কণাটা তার দিকটাও তোমার উপরের দিকে, এবং দেখো কণা দুটো যে গতি প্রকৃতি সবগুলোও কিন্তু সেম। সো বলতে পারবে এরা কি বলতো? এরা পরস্পর সমদশায় আছে। এরা পরস্পর কোথায় আছে বলতো? সমদশায় আছে। সেম ভাবে তোমার কাছে যদি এই জিনিসটা একটু বুঝতে কঠিন হয়, আমি তোমাকে আরো একটা সহজ উদাহরণ দেই। দেখো তুমি বুঝতে পারবা, দেখো আমি এখানে তোমার একটা পার্টিকুলার কণার ডিরেকশন নিয়ে কথাবার্তা বলবো। দেখো আমি এখানে তোমার একটা পার্টিকুলার কণার ডিরেকশন নিয়ে কথাবার্তা বলবো। মনে করো যে দেখো আমি এখানে একটা তোমার রেড কালার দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে তোমার রেড কালারের একটা কণা আছে যার দিকটাকে আমি দেখানো হইলো। আচ্ছা, এরকম সেম দিক বরাবর আরেকটা কণা কই পাবা বলো তো? আরেকটা কণা তুমি কোথায় পাবা বলো তো? দেখো আরেকটা কণা তুমি এখানে পাবা। দেখো আরেকটা কণা তুমি এখানে পাবা। সরি, আমি এটা ভুলে রিমুভ করে ফেলছি। দাঁড়াও। সরি, আমি তরঙ্গটা না ভুলে রিমুভ করে ফেলছি। আচ্ছা, দেখো দেখো ওরকম সেম তুমি আরেকটা, সরি, এই জিনিসটা একটু মুছে দিই। দেখো এরকম সেম, মানে ওই রেড কালারের যে তোমার কণাটা আছে, সরি, দেখো রেড কালারের যে কণাটা আমি আঁকলাম, সেম সেম আরেকটা কণা তুমি এখানে পাবা। দেখো সেম আরেকটা কণা তুমি এখানে পাবা, যার গতি প্রকৃতি এবং ডিরেকশন তোমার সেম হবে, ঠিক আছে? যার গতি প্রকৃতি এবং ডিরেকশন কি হবে বলো তো? সেম হবে। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ওকে, গ্রেট। আবার তুমি চাইলে এটাকে আমাদের যে তোমার সর্বোচ্চ বিন্দুতে যে কণাটা থাকে বা সর্বোচ্চ স্মরণে যে কণাটা আছে সেটাকে নিয়েও তুমি এই কথাটা বলতে পারো, ঠিক আছে? সর্বোচ্চ বিন্দুতে যে কণাটা আছে সেই কণাটাকে নিয়েও তুমি কথাটা বলতে পারো। দেখো আমি তোমার এখানে সর্বোচ্চ বিন্দুতে কণাটাকে আঁকবো এবার। একটু জাস্ট চিন্তা করো তাহলেই বুঝতে পারবা। দেখো এখান থেকে আমরা বেশ কয়েকটি জিনিস একটু শেখার চেষ্টা করব, ঠিক আছে? দেখো এখান থেকে আমি তোমার বেশ কিছু জিনিস একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, এগুলো এরকম থাকুক। দেখো এখানে আমি তোমার আবারও রেড কালারের একটা কণা আঁকতেছি। এটা হচ্ছে আমার তোমার সর্বোচ্চ চূড়ায় বা সর্বোচ্চ বিস্তারের জন্য যে কণাটা তোমার সর্বোচ্চ সরণ হচ্ছে সেই কণাটাকে নিয়ে কথা বলতেছে। অর্থাৎ আমার সর্বোচ্চ যেই বিস্তারটা হয়েছে এবং সর্বোচ্চ বিস্তার হয় যে কণার, সেই কণাটার বরাবর, মানে আমরা কিন্তু জিনিসগুলো পড়ছি। এই কণাটাকে আমরা তোমার অ্যান্টিনোডও চাইলে বলতে পারি, তাই না? কেন অ্যান্টিনোড বলতে পারি সেইগুলো আমরা আজকের ক্লাসে দেখবো, বুঝছো? তো দেখো এইটাকে আমি কি বলতে পারবো? আমার তরঙ্গ শীর্ষ, তো দেখো তরঙ্গ শীর্ষের একটা কণা, যে কণাটা সর্বোচ্চ সরণ ঘটাইছে, একটা তরঙ্গ শীর্ষের যে কণাটা তোমার সর্বোচ্চ সরণ ঘটাইছে ওটি তো তোমার তরঙ্গ শীর্ষের উপরে আছে, তাই না? তো দুইটা তরঙ্গ শীর্ষের যে মধ্যবর্তী দূরত্বটা, এটা কত বলো তো? এটাকে আমরা ল্যামডা বলতে পারি না? দেখো এই কণা থেকে এই কণার মধ্যবর্তী দূরত্বটা কত? ল্যামডা না? বলো ল্যামডা কিনা বলো তো? কারণ আমরা জানি তোমার দুইটা তরঙ্গ শীর্ষ থেকে, মানে দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কি? তরঙ্গ দৈর্ঘ্যের সমান, তাই কিনা বলো তো? ডেফিনেটলি। এবং দেখো তুমি যদি এই দুইটা কণাকে নিয়ে অ্যানালাইসিস করো তাহলে দেখবা এদের যে তোমার দিকগুলো এবং এদের যে তোমার মানগুলো সবগুলোই তোমার সেম হয়ে গেছে। সবগুলোই কি বলতো? সবগুলোই তোমার সেম হয়ে গেছে। সো তুমি এখানে বলতে পারবা যে এরা কি বলতো? এরা সমদশায় আছে। বুঝতে পারছো? তার মানে দেখো আবার তুমি এইভাবেও চিন্তা করতে পারো। দেখো এইভাবেও চিন্তা করতে পারো, সরি, দেখো এইভাবেও চিন্তা করতে পারো। আমি জাস্ট একটু কয়েকটা জিনিস মুছে ফেলি, দাঁড়াও, আমি এখানে কয়েকটা জিনিস একটু মুছে ফেলি। দেখো এখানে আমি কয়েকটা জিনিস একটু মুছে ফেলতেছি, কারণ আমি এই জিনিসগুলোকে নিয়ে এখানে আবার একটু স্টাডি করবো। তো দেখো এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারো। কি বলতে পারো
পারো বলো তো? দেখো এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারো, এই ও থেকে যে বি বিন্দুর দূরত্ব, ও থেকে যে বি বিন্দুর দূরত্ব, দেখো এই দূরত্বটাও কিন্তু তোমার ল্যামডা দূরত্ব, মানে ল্যামডা দৈর্ঘ্যের সমান, বুঝতে পারছো? এটাও কিন্তু তোমার ল্যামডা দৈর্ঘ্যের সমান। কোন দূরত্বটা বলো তো ভাইয়া? এই যে আমি এই কথাটা বলতেছি, আমি এই যে এতটুকু দূরত্ব বলতেছি, কথা বুঝছো? এই যে এতটুকু দূরত্ব আমি কথা বলতেছি, এতটুকু দূরত্বকেও কি বলে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই জিনিসগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে দেখাই দিছি, বুঝছো? এই জিনিসগুলো কিন্তু আমি তোমার প্রথম ক্লাসে দেখাই দিছি। ওকে, তার মানে দেখো তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পরপর, তুমি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পরপর কি পাচ্ছ বলো তো? সমদশায় যে কণাগুলো আছে সেই কণাগুলোকে পাচ্ছ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বিপরীত দশায় কণাগুলোকে আমি কোথায় পাবো বলো তো? বিপরীত দশায় আমি কণাগুলোকে কখন পাবো? দেখো বিপরীত দশায় তুমি যদি সেম এই রেড কালারের কণাটা বিপরীত দশায় পেতে চাও, তাহলে তুমি বলতে পারবা যে আমার তরঙ্গ খাতের যে সর্বোচ্চ কণাটা আছে সেই কণাটাই হবে হচ্ছে আমার কি বলতো? সেই কণাটাই হবে হচ্ছে আমার কি বলতো? সেই কণাটাই হবে আমার তোমার কি বলবো? তোমার হচ্ছে বিপরীত দশায় অবস্থান করতেছে, ঠিক আছে? সর্বনিম্ন মানে তোমার সর্বনিম্ন চূড়ায় বা তরঙ্গ খাতের মধ্যে যে কণাটা আছে সর্বোচ্চ বিস্তার তৈরি করতেছে, ওই কণাটাই কিন্তু তোমার কি বলতো? ওই রেড কালারের কণাটার কি হবে? বিপরীত দশায় অবস্থিত কণা হবে, কথা বুঝতে পারছো? বিপরীত দশায় অবস্থিত কণা হবে। কারণ কি বলতো? কারণ দেখো সে হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি পজিটিভ এ পরিমাণ তোমার হচ্ছে বিস্তার তৈরি করে, তাহলে দেখো এই কণাটা মানে নিচের যে তরঙ্গ খাতের যে কণাটা আছে সেটাও কিন্তু তোমার ওয়াই অক্ষের দিকে তোমার এ পরিমাণই তোমার কি বিস্তার তৈরি করবে বলতো? এ পরিমাণই বিস্তার তৈরি করবে, কিন্তু অবশ্যই এটা তোমার দিকটা যেহেতু নেগেটিভ, এজনের সামনে আমরা একটা তোমার নেগেটিভ চিহ্ন দিই, কথা বুঝতে পারছো? যেহেতু দিকটা অপোজিট, যার কারণে আমরা কি বলি বলতো? এর সামনে একটা আমাকে নেগেটিভ চিহ্ন দিতে হয়, কথা বুঝে গেছে না? কথা বুঝে গেছে না? ওকে, এখান থেকে তাহলে আমরা আরো একটা জিনিস বলতে পারি, দেখো তো তোমার এই যে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত, এদের মধ্যবর্তী যে পথটা, এই পথটার মান কত? এই পথটার মান কিন্তু তোমার λ/2, কত বলো তো? λ/2, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারবা λ/2 পথ পর পর তুমি হচ্ছে বিপরীত দশায় থাকা কণাগুলোকে ফেরত পাবা। λ/2 পথ পর পর তুমি কি বলতো? বিপরীত দশায় থাকা কণাগুলোকে কি পাবা বলতো? ফেরত পাবা, কথা বুঝতে পারছো? সমদশায় কণাগুলোকে আমরা কখন ফেরত পাই? সমদশায় আমরা কণাগুলোকে ফেরত পাই যখন হচ্ছে তোমার ল্যামডা দৈর্ঘ্য আমরা অতিক্রম করি, তখন আমরা সমদশায় থাকা কণাগুলোকে ফেরত পাই। আর বিপরীত দশায় থাকা কণাগুলোকে আমরা কখন ফেরত পাই বলতো? যখন তোমার λ/2 হয়, তখন আমরা তোমার বিপরীত দশায় থাকা কণাগুলোকে ফেরত পাই, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে দেখো আমি এখান থেকে কি বলতে পারি? দেখো এখান থেকে আমি বলতে পারি যে তোমার সমদশায় আমার কণাগুলোকে আমি কখন পাবো বলতো? সমদশা সমদশায় আমি কণাগুলোকে কখন পাবো? সমদশায় আমি কণাগুলোকে পাবো যখন হচ্ছে আমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যটা কত, সরি, আমার তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা হবে, বুঝতে পারছো? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পরপর। আবার দেখো আমি বলতে পারবো, দেখো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পরপর আমার সমদশা সম্পূর্ণ কণাগুলো পাওয়া যায়, ঠিক আছে? আমরা কিন্তু তোমার দশা পার্থক্যের সাথে পদ পার্থক্যের একটা ফর্মুলা পড়ছিলাম। দশা পার্থক্য ইকুয়ালস টু আমরা কি লিখতে পারতাম বলতো? দশা পার্থক্য ইকুয়ালস টু আমি লিখতে পারতাম তোমার হচ্ছে কি বলতো? 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো? পদ পার্থক্য, তাই না? ইন্টু কি লিখতে পারতাম বলতো? পদ পার্থক্য লিখতে পারতাম, তাই তো? ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখানে একটু দেখো তো পদ পার্থক্য তোমার কত? পদ পার্থক্য তোমার ল্যামডা না? পদ পার্থক্য কত? ল্যামডা না? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পরপর কোথা থেকে? মূলবিন্দু থেকে। তাহলে পার্থক্য কত? λ-0 মানে তোমার ল্যামডা। পথ পার্থক্য কত হচ্ছে? ল্যামডা না? কারণ দেখো আমার তরঙ্গটা শুরু হইছে কোথা থেকে? তোমার মূলবিন্দু থেকে। মূলবিন্দুতে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত? 0। আর সে গিয়ে পৌঁছাইছে কোথায়? তোমার ল্যামডা দৈর্ঘ্য পর। তার মানে দেখো ল্যামডা দৈর্ঘ্য পর সে যেখান থেকে পৌঁছাইছে, মানে যেখানে গিয়ে পৌঁছাইছে, সেটা থেকে তুমি যদি মূলবিন্দুর মানে তুমি যদি আদি অবস্থাটা বিয়োগ করে দাও, তাহলে তো তুমি পার্থক্যটা পেয়ে যাবা। তো পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য ডেফিনিটলি এখানে তোমার ল্যামডা হবে, ঠিক আছে? ল্যামডা ইন্টু কি বলতো? 2 পাই বাই ল্যামডা। তাহলে দেখো এখানে ল্যামডা ল্যামডা কাটা, এখানে পড়ে থাকবে কি বলতো? 2 পাই। তার মানে দেখো তোমার দশা যখন 180 ডিগ্রি হবে, আমি কি এখানে কোথাও ভুল করতেছি? দশা যখন তোমার 180 ডিগ্রি হবে, দেখো আমরা যখন দেখতেছি যে দশা হচ্ছে আমার দশা পার্থক্য, আমার এটি কিন্তু দশা পার্থক্য, ঠিক আছে? দশা পার্থক্য যখন আমি দেখতেছি তোমার 2 পাই হবে বা 180 ডিগ্রি হবে বা 180 ডিগ্রি হবে, দেখো দশা পার্থক্য যখন তোমার 2 পাই বা 180 ডিগ্রি হবে, তখন তুমি কি পাবা বলো তো? তখন তুমি কণাগুলোকে সমদশায় পাবা। তখন তুমি কণাগুলোকে কোথায় পাবা বলো তো? সমদশায় পাবা। দেখো, সরি, 2 পাই মানে তো 360 ডিগ্রি। কি বলতেছি? দেখো 2 পাই মানে কত বলো তো? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। ওকে। দেখো তোমার সমদশায় সম্পূর্ণ কণাগুলোকে কখন পাবা বলো তো? যখন তোমার দশা পার্থক্য যখন তোমার 360 ডিগ্রি হবে। কথা বুঝতে পারছো? দশা পার্থক্য তোমার কত হলে তুমি সমদশা সম্পূর্ণ কণাগুলো পাবা বলো তো? দশা পার্থক্য যদি তোমার 360 ডিগ্রি হয়, তবেই তুমি কি পাবা বলো তো? তবেই তুমি সমদশা সম্পূর্ণ কণাগুলো পাবা, ঠিক আছে? এবার দেখো বিপরীত দশা। এবার দেখো বিপরীত দশা। ওকে, একটু ভালো মতো করে লক্ষ্য করো বিপরীত দশা। বিপরীত দশা সম্পূর্ণ কণাগুলোকে তুমি কখন পাবা বলো? বিপরীত দশা সম্পূর্ণ কণাগুলোকে তুমি কখন পাবা? বিপরীত দশা সম্পূর্ণ কণাগুলোকে আমি তোমার λ/2 তরঙ্গ দৈর্ঘ্য পরপর পাবো। λ/2 তরঙ্গ দৈর্ঘ্য পরপর। তরঙ্গ দৈর্ঘ্য
পরপর আমি কি পাবো বলো তো? আমি বিপরীত দশা সম্পূর্ণ কণাগুলোকে ফেরত পাবো, তাই না? ওকে, খুব ভালো কথা। এখন একটু যদি আমি আবারও ফর্মুলাটা এখানে এপ্লাই করি, দেখো আমি জানি কি দশা পার্থক্য সমান কি বলো তো? 2π/λ ইন্টু কি বলো তো? পথ পার্থক্য, তাই না? ইন্টু পথ পার্থক্য। ওকে, খুব ভালো কথা। এখান থেকে দেখো আমি আবারও পথ পার্থক্যের মান বসিয়ে দিতে পারি। এখানে 2π/λ এটার মতোই থাকবে। এবং দেখো এখানে আমি কিন্তু তোমার পথ পার্থক্যের আমরা কিন্তু মানটা বসাতে পারি, যেটা কিন্তু তোমার λ/2। এখানে দেখো ল্যামডা কাটা 2 কাটা, আলটিমেটলি পড়ে থাকবে কত বলো তো? শুধু ল্যামডা। তার মানে দেখো তোমার ল্যামডা দশা পার্থক্য পরপর তুমি কিন্তু বিপরীত দশায় থাকা কণাগুলোকে ফেরত পাচ্ছ। তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো তো? তোমার হচ্ছে সরি ল্যামডা না, এটা পাই, বুঝছো? এটা পাই বা 180 ডিগ্রি, এটা পাই বা 180 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারবে পাই বা 180 ডিগ্রি পরপর, পাই বা 180 ডিগ্রি দশা পার্থক্য পরপর তুমি কি পাবো বলো তো? তুমি বিপরীত দশায় থাকা কণাগুলোকে ফেরত পাবা। বিপরীত দশায় থাকা কণাগুলোকে তুমি কি পাবা বলো তো? ফেরত পাবা। এই জিনিসটা তুমি চাইলে ফিলও করতে পারো। এই জিনিসটাকে এভাবে না পড়ে এই জিনিসটাকে তুমি চাইলে ফিলও করতে পারো। কিভাবে? দেখো আমি এখানে তোমার যদি ওই তরঙ্গটাকে আবারও একটু আঁকার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবা। দেখো আমি তরঙ্গটাকে এখানে একটু আঁকার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমি একটু তরঙ্গটাকে আঁকার চেষ্টা করব, তাহলেই বুঝতে পারবা। দেখো, ওকে, আমি এখানে তোমার একটা তরঙ্গ আঁকলাম। এই তরঙ্গটার দিকে একটু তাকাও, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, একটু ভালো মতো করে তাকাও। দেখো তো আমার এইখানে আমি একটা কণা চিন্তা করতেছি। এই কণাটার বিপরীত দশা সম্পূর্ণ কণাটা আমি কোথায় পাবো বলো তো? বিপরীত দশা সম্পূর্ণ কণাটা হবে আমার, তোমার দাঁড়াও কোথায়? বিপরীত দশা সম্পূর্ণ কণাটা হবে আমার কোথায় বলো তো? বিপরীত দশা সম্পূর্ণ কণাটা আমি পাবো তোমার এখানে, তাই না? ওকে, এই দুইটা কণাকে তুমি দেখো তো ভেক্টর হিসেবে চিন্তা করতে পারো না? ভেক্টর হিসেবে তুমি যদি চিন্তা করো, দেখো উপরে তোমার একটা কণা আছে, নিচে একটা তোমার কণা আছে। এই দুইটা কণার মধ্যবর্তী কোণ কত বলো তো? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি না? এই দেখো 180 ডিগ্রিটাকে তোমার বলা হচ্ছে দশা পার্থক্য। কথা বুঝতে পারছো? এই 180 ডিগ্রিটাকে তোমার কি বলা হচ্ছে বলো তো? দশা পার্থক্য, ঠিক আছে? তার মানে দেখো এদের মধ্যে তোমার পথ পার্থক্য হচ্ছে λ/2, দশা পার্থক্য কত বলো তো? 180 ডিগ্রি বা তোমার হচ্ছে পাই। কথা বোঝা গেছে না? কথা বোঝা গেছে না? তার মানে দেখো আমার ফর্মুলা কিন্তু ঠিকই বলতেছে। আমার ফর্মুলার মধ্যে কিন্তু কোনো ভুল নাই। ফর্মুলা কি বলতেছে বলো তো? যে আমার পাই বা 180 ডিগ্রি দশা পার্থক্য পরপর আমি তোমার বিপরীত দশায় থাকা কণাগুলোকে ফেরত পাবো। আর 360 ডিগ্রি দশা পার্থক্য পরপর আমি হচ্ছে তোমার একই দশায় থাকা কণাগুলোকে ফেরত পাবো বা সমদশায় থাকা কণাগুলোকে ফেরত পাবো। বুঝতে পারছো? এই যে আমি তোমাকে অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের যে আমি তোমার কনসেপ্টটা পড়াইলাম, হোপফুলি তুমি এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা এই জিনিসটা পড়বো, মানে দশা পার্থক্যের সাথে আমি তোমার সময়ের সম্পর্কটা দেখবো। কার সাথে কার সম্পর্ক দেখবো বলো তো? দশা পার্থক্যের সাথে আমরা হচ্ছে তোমার সময়ের সম্পর্কটা দেখবো। ওকে, দেখো এটা দেখার জন্য আমি প্রথমে একটা গ্রাফটা আঁকে নিই। দেখো, বা গ্রাফটা বা তরঙ্গটা তুমি যেটা ইচ্ছা বলতে পারো। দেখো আমি যদি তরঙ্গটা এখানে এঁকে নিই, তাহলে তরঙ্গটা হবে আমার এরকম, ঠিক আছে? আমার তরঙ্গটা হবে এরকম। ওকে, ওকে। দেখো এখান থেকে আমি একটা জিনিস তো ক্লিয়ার, দেখো আমার এখানে দেখো আমি তোমার ২ টা কণাকে নিয়ে আঁকবো বা আমি ২ টা কণাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? দেখো এই যে কণাটা, এই কণাটা সমদশা সম্পন্ন কণা তুমি পাবা এখানে, তাই না? সমদশা সম্পন্ন কণা তুমি পাবা এখানে। এবং এদের মধ্যে তোমার পথ পার্থক্য কত বলো তো? পথ পার্থক্য হচ্ছে তোমার ল্যামডা, এবং দশা পার্থক্য তো তুমি খুব ভালো মতো করেই জানো। কত বলো তো? ল্যামডা পথ পার্থক্যের জন্য তোমার দশা পার্থক্য কত হয়? 180 ডিগ্রি হয়, সরি 360 ডিগ্রি হয় না বলো তো? তোমার 360 ডিগ্রি দশা পার্থক্য পরপর কিন্তু তুমি সেম দশা সম্পন্ন কণাগুলোকে ফেরত পাও, তাই না? তার মানে দেখো এদের মধ্যবর্তী কোণটা কত হবে বলো তো? 360 ডিগ্রি, তাই না? ওকে, দেখো এদের কিন্তু তোমার দশা পার্থক্যটা কত হবে বলো তো? 360 ডিগ্রি। এই যে তুমি এখানে ২ টা কণাকে দেখতেছো, এই ২ টা কণার তোমার মধ্যবর্তী যেই কোণের মানটা বা দশা পার্থক্যটা সেটা কত? 360 ডিগ্রি। কথা বুঝছো তো? আচ্ছা দেখো, এবং দেখো তো তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তোমার হইতে যে যতটুকু সময় লাগে একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত যেতে তার যতটুকু সময় লাগে তাকে আমরা কি বলি বলতো? পর্যায়কাল বলি। তাহলে তুমি বলতে পারবা যে পর্যায়কাল সময়ে দেখো, বা তুমি বলতে পারবা কি, দেখো তুমি প্রথমে কথাটা এইভাবে লিখতে পারো যে ল্যামডা পথ পার্থক্যের জন্য তোমার কি হয় বলতো? দশা পার্থক্য কত হয় বলতো? দশা পার্থক্য হয় হচ্ছে তোমার 360 ডিগ্রি বা 2 পাই, তাই না? ওকে, ল্যামডা পথ পার্থক্য মানে কি বলতো? তোমার টি সময়ের জন্য বা তোমার পর্যায়কাল সময়ের জন্য, তাই না? তার মানে দেখো পর্যায়কাল সময়ের জন্য তোমার দশা পার্থক্য কত হবে বলতো? দশা পার্থক্য হবে তোমার হচ্ছে 2 পাই, তাই না? অতএব এক সময় মানে 1 সেকেন্ড সময়ের জন্য কত হবে বলো? 1 সেকেন্ড সময়ের জন্য কত হবে বলো? 1 সেকেন্ড সময়ের জন্য তোমার দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই টি, তাই না? অতএব তুমি এখানে কি বলতে পারবা? দেখো এখানে তুমি কি বললাম, আমি এখানে তোমার কি বের করলাম বলো তো? আমি এখানে বের করলাম তোমার 1 সেকেন্ডে তোমার কতটুকু দশা পার্থক্য হচ্ছে। 1 সেকেন্ডে তোমার কতটুকু দশা পার্থক্য হচ্ছে আমি সেটা বের করলাম, ঠিক আছে? আমি এখানে 1 সেকেন্ডে কতটুকু দশা পার্থক্য হচ্ছে সেটা বের করলাম, যেটা এখানে হবে
তোমার কত বলো তো 2t বাই ক্যাপিটাল টি। কথা বুঝতে পারছো? 2t বাই ক্যাপিটাল টি। ওকে, দেখো আমি যদি এখানে একটু ফর্মুলাটা দিয়ে ডিরাইভ করার চেষ্টা করি তাহলে আমার কাছে ইজি হবে। দেখো আমি ফর্মুলা কি পড়ছি, সাই ইকুয়ালস টু কি বলো তো, সাই ইকুয়ালস টু আমি পড়ছি তোমার 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো, ইন্টু তোমার পদ পার্থক্য, তাই না? 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো, পদ পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পদ পার্থক্য। দাঁড়াও, 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলতো, পদ পার্থক্য। ঠিক আছে, 2 পাই বাই ল্যামডা ইন্টু পদ পার্থক্য। ওকে, দেখো একটু ভালো মতো করে চিন্তা করো, এখানে 2 পাই বাই ল্যামডাটা এটার মতোই থাকুক। ল্যামডাকে তুমি কি লিখতে পারবো বলো তো? ল্যামডা মানে কি বলো? তোমার এখানে পদ পার্থক্য আছে, এখানে তোমার ল্যামডাটা, উপরে ল্যামডাটা এরকমই থাকুক, কোনো অসুবিধা নেই। উপরে তোমার 2 পাই, নিচে তোমার ল্যামডাটা এরকমই থাকুক। দেখো তো পদ পার্থক্য কত, পদ পার্থক্য ল্যামডা, পদ পার্থক্য কত ল্যামডা। এই ল্যামডাকে তুমি চাইলে কি লিখতে পারবা বলো তো? ল্যামডাকে ভেঙে তুমি কি লিখতে পারবা? দেখো তো, তুমি তুমি একটা ফর্মুলা পড়ছো না যে ল্যামডা ইকুয়ালস টু কি বলো তো, ভি ইন্টু টি, পড়ছো না? ল্যামডা ইকুয়ালস টু কি পড়ছো বলো তো, ভি ইন্টু টি, পড়ছো না? ওকে, দেখো তাহলে তুমি এখানে এক্সচেঞ্জ করে এই জিনিসটা লিখতে পারবা যে 2 পাই বাই ল্যামডা ইন্টু এই ল্যামডাটাকে তুমি ভেঙে কি লিখতে পারবা বলো তো, ভি ইন্টু টি, তাই না? ভি ইন্টু টি, এখানে যে ক্যাপিটাল টিটা দেখতেছো এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা তোমার পর্যায়কাল বলি। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তোমার যতটুকু সময় লাগে তাকে আমরা কি বলি বলো তো? পর্যায়কাল বলি। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। এখন এখানে একটা জিনিস চিন্তা করো যে আমরা এখান থেকে কি পাইলাম বলো তো? এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এরকম দেখতে, যে সাই ইকুয়ালস টু কি বলো তো, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু কি বলো তো, ইন্টু হচ্ছে তোমার ভি টি, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো এখান থেকে আমরা আরো কয়েকটা জিনিস একটু ডিরাইভ করার চেষ্টা করি। দেখো এখানে আমার 2 পাই এটার মতো থাকুক এবং ভিটাকে আমি এর সাথে নিলাম এবং ল্যামডাটাকে আমি সাথে লিখলাম এবং টিটাকে আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে বলো তো এই ভি ডিভাইডেড বাই টি এটাকে তো মানে সরি ভি ডিভাইডেড বাই তোমার ল্যামডা এটাকে তোমার কি বলে বলো তো? দেখো আমরা আমরা একটা ফর্মুলা পড়ছি না, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে দেখো তো এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে ভি ডিভাইডেড বাই ল্যামডাকে তুমি কম্পাঙ্ক বলতে পারবা বা এফ বলতে পারবা, তাই কিনা বলো তো? ডেফিনেটলি কিন্তু এটা তুমি বলতে পারো। আচ্ছা তো এইখান থেকে তুমি কি বলতে পারবা? দেখো তাহলে তোমার ফর্মুলাটা দাঁড়ায়, সরি, তাহলে তোমার ফর্মুলাটা দাঁড়ায় 2 পাই এফ ইন্টু টি, তাই না? 2 পাই এফ ইন্টু টি। আচ্ছা বলো তো 2 পাই এফ এই পুরাটাকে কি বলে? পুরাটাকে তোমার কৌণিক কম্পাঙ্ক বলে না, যেটাকে আমরা তোমার ওমেগা দিয়ে প্রকাশ করি। তাহলে আমি লিখতে পারবো ওমেগা ইন্টু টি। ঠিক আছে, আমি কি লিখতে পারবো বলো তো? ওমেগা ইন্টু টি। ঠিক আছে, আমি ওমেগা ইন্টু কি লিখতে পারবো বলো তো? টি লিখতে পারবো, তাই না? তাহলে দেখো সাই ইকুয়ালস টু কি পাচ্ছি বলো তো? ওমেগা ইন্টু টি। ওকে, এই টিটা যদি তোমার যে কোনো সময়ের পার্থক্য বোঝায় তাহলে তুমি কি লিখতে পারবা বলো তো? তুমি লিখতে পারবা সাই ইকুয়ালস টু হচ্ছে তোমার ওমেগা ইন্টু ডেল টি। কথা বুঝতে পারছো? ওমেগা ইন্টু ডেল টি। ঠিক আছে, এই যে আমি এখানে যে ইকুয়েশনটা লিখলাম না, এই ইকুয়েশনটাই হচ্ছে আমার সময়ের সাথে দশা পার্থক্যের যে তোমার পরিবর্তনের ইকুয়েশন, সেটা। কথা বুঝতে পারছো? সময়ের সাথে দশা পার্থক্যের যে তোমার সমীকরণটা, সেটাই হচ্ছে এই সমীকরণটা। কথা বুঝছো না? কথা বুঝছো না? তার মানে দেখো এই সমীকরণটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই সমীকরণটা আমাদেরকে কি করতে হবে বলো তো? মনে রাখতে হবে। কথা বুঝছো না? ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবে। এই জিনিসগুলো কি করবে বলো তো? এই জিনিসগুলো একটু আমরা মনে মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। দেখো এই সমীকরণটাই আমাদেরকে দরকার ছিল এবং দেখো আমরা তোমার এই সমীকরণটা শিখে ফেললাম। আর এখানে আমাদের কোনো কিছু নাই, চলো আমরা এর পরের টপিকটাতে যাই। ওকে, দেখো আমরা এবার যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমার কি বলতো? যে জিনিসটা নিয়ে এবার পড়াশোনা করব সেটা হচ্ছে আমার তরঙ্গের উপরিপাতন। দেখো তরঙ্গের উপরিপাতন নিয়ে আমি অলরেডি তোমার কথাবার্তা বলছি আমার তোমার পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটার মধ্যে। আমি ক্লাসের লিঙ্কটা তোমাদের মানে উপরে সংযুক্ত করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমাদের প্রেশার নেওয়া দরকার নেই। আমি হচ্ছে ওখানে এই তরঙ্গের উপরিপাতন টপিকটা নিয়ে খুব ভালো মতো করে পড়াশোনা করছি, মানে পড়াশোনা করাইছি। সো জাস্ট ওই জিনিসটা একটু চেক আউট করে আসবা, তাহলে আর কোনো অসুবিধা হবে না, বুঝছো? তো চলো আমরা আমরা এখন তোমাকে এইখানে আমি তোমাকে তরঙ্গের উপরিপাতন টপিকটা নিয়ে পড়াশোনা করাবো, প্যারা নাই। বাট ওখানে তুমি একটু ইন ডিটেলসে পড়তে পারবা, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের তরঙ্গের উপরিপাতনের চেয়ে বেশি অন্যান্য টপিকে বেশি ফোকাস করছে। সুতরাং আমি এখানে তোমাকে ওই জিনিসটা একটু কম করে পড়াবো। বাট তোমার যদি মনে হয় যে না আমার তরঙ্গের উপরিপাতন টপিকটা একটু ভালো মতো করে জানতে হবে, তাহলে তুমি পর্যাবৃত্ত গতিতেও দেখতে পারো। এবং আমি আরও একটা চ্যাপ্টারে এই জিনিসটা পড়েছি, সেটা হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান। সেই চ্যাপ্টারটার লিঙ্কটাও আমি তোমাকে এখানে দিয়ে দিব। আমি তোমাকে লিঙ্কটা একদম ডিরেক্ট দিয়ে দিব, তুমি লিঙ্কটা প্রেস করলে তুমি ওই চ্যাপ্টারটা এই তরঙ্গের উপরিপাতন টপিকটাতে ডিরেক্ট চলে আসতে পারবা। ওখানে সিমুলেশন দিয়ে বোঝানো আছে। সো প্যারা নেই, বুঝতে পারছো? সিমুলেশন দিয়ে তোমরা তোমরা বুঝতে পারবা তরঙ্গের উপরিপাতন নীতিটা কিরকম ভাবে আসলে হয়ে থাকে। আচ্ছা দেখো আমি তবু এখানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। তবে যদি ইন ডিটেলস তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে প্লিজ ওটা একটু চেক আউট করে নিও। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তরঙ্গের উপরিপাতন হলো যখন দুটি বা তার বেশি তরঙ্গ একই মাধ্যমে একসাথে চলে তখন তাদের মিলিত হওয়ার ঘটনা। কথা বুঝতে পারছো? তরঙ্গের উপরিপাতন হলো দুই বা তার বেশি তরঙ্গ যখন তারা একে অপরের সাথে ওভারল্যাপ করে বা মিলিত হয়, তখন তাকে আমরা কি বলি বলতো? তরঙ্গের উপরিপাতন বলি। এখানে অনেকগুলো কথা লেখা আছে, আমি কথাগুলো এখানে তোমার বলতেছি না, তোমরা মানে দেখলে বুঝতে পারবা। তো দেখো তরঙ্গের উপরিপাতন হইতে পারে তোমার দুই ভাবে। ঠিক আছে, একটা হইতে পারে তোমার সমদশায়, একটা হইতে পারে তোমার সমদশায়। দেখো একটা তোমার সমদশায় উপরিপাতন হতে পারে, আরেকটা কি বলতো? একটা তোমার বিপরীত দশায় উপরিপাতন হতে পারে। ঠিক আছে, একটা সমদশায় উপরিপাতন হতে পারে, আরেকটা কি বলতো? একটা তোমার বিপরীত দশায় উপরিপাতন হতে পারে।
পারে। আমি বারবার বলতেছি যে তোমার এই যে তোমার উপরিপাতন, এই উপরিপাতন জিনিসটা নিয়ে কিন্তু আমি খুব ভালো মতো করে আলোচনা করছি তোমার ভৌত আলোক বিজ্ঞান ওই চ্যাপ্টারটাতে। জাস্ট একটু চেক আউট করলেই তোমরা কিন্তু এই জিনিসটা পড়তে পারবা, ঠিক আছে? আমি এখানে যথেষ্ট পরিমাণে যতটুকু দরকার ততটুকুই পড়াই দিব, তবে সিমুলেশনস এবং অ্যানিমেশনসগুলো এখানে পাবা না, ঠিক আছে? আচ্ছা দেখো, সমদশায় তোমার হচ্ছে উপরিপাতন হতে পারে এবং তোমার বিপরীত দশায় উপরিপাতন হতে পারে। উপরিপাতন মানে কি জানো? কারো উপরে উঠে পড়া, কারো উপরে উঠে পড়া, সহজ বাংলা ভাষা, কারো উপরে উঠে পড়া। তার মানে দেখো, একটা তরঙ্গ যখন আরেকটা তরঙ্গের উপরে উঠে পড়ে তখন তাকে আমরা বলি তরঙ্গের উপরিপাতন। একে ইংলিশে বলা হয় তোমার ওভারল্যাপ। কথা বুঝতে পারছো? তার মানে তরঙ্গ কিভাবে ওভারল্যাপ করে বলতো? একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে উঠে পড়ে, এই তরঙ্গের উপরে উঠে পড়াটাকে আমরা কি বলি বলতো? আমরা তোমার হচ্ছে তরঙ্গের উপরিপাতন বলি। কথা বুঝতে পারছো? এই উপরিপাতন হতে পারে তোমার দুইটা ওয়েতে, একটা হচ্ছে তোমার সমদশা উপরিপাতন হতে পারে, অথবা এই উপরিপাতনটা হতে পারে তোমার বিপরীত দশায়। কথা বুঝে গেছে না? ওকে, দেখো সমদশা উপরিপাতন হলে কি হবে, বিপরীত দশা উপরিপাতন হলে কি হবে, এই চিত্র দুইটা এখানে দেয়া আছে খুব ভালো মতো করে। আমি জানি তোমরা এখানে কিছুই এখন বুঝতেছো না, বাট যখন তোমরা আমার স্লাইডটা রিভাইজ করবা তখন ঠিকঠাক মতো করেই বুঝতে পারবা, কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা চলো আমরা এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমার সমদশায় উপরিপাতন। কি বলতো? সমদশায় উপরিপাতন, ঠিক আছে? আমরা যে জিনিসটা এখন পড়বো সেটা হচ্ছে তোমার সমদশায় উপরিপাতন। ওকে, দেখো সমদশায় উপরিপাতন হওয়া মানে কি বলতো? তোমার সমদশায় উপরিপাতন হওয়া মানে হচ্ছে, আমি তোমাকে একটু নর্মালি চিন্তা করাই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, তুমি চিন্তা করো তোমার কাছে একটা বল আছে, তোমার কাছে কি আছে বলতো? তোমার কাছে একটা বল আছে, ঠিক আছে? এখন মনে করো এই বলটাকে তোমার একটা তরঙ্গ এইভাবে এসে আঘাত করতেছে, ঠিক আছে? এই তরঙ্গটাকে আমি নাম দিলাম y1, ঠিক আছে? আবার মনে করো আরো একটা তরঙ্গ আছে, এই তরঙ্গটা তোমার এরকম ওয়েতে আসে, এই বলটাকে আঘাত করতেছে, ঠিক আছে? তাহলে বলো তো, এই তরঙ্গটাকে আমি নাম দিলাম মনে করো y2। এখন তুমি আমাকে বলো তো তরঙ্গটা কোন দিকে যাবে? তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া তরঙ্গটা কিন্তু আমার উপরের দিকে যাবে, তাই না? তরঙ্গটা আমার কোথায় যাবে বলো তো? উপরের দিকে যাবে। এবং দেখো, এই যে তোমার এই যে y1 তরঙ্গের যে শক্তি এবং y2 তরঙ্গের যে শক্তি, এই দুটো তরঙ্গের যে শক্তি, তার মোট শক্তিটাই কিন্তু তোমার এই বলটার উপর প্রয়োগ হবে, এবং সেই মোট শক্তিটা নিয়েই কিন্তু তোমার বলটা উপরের দিকে চলে যাবে, তাই না? উপরের দিকে চলে যাবে, তাই না? দেখো আমি কি বললাম বলতো? দেখো, তোমার এখানে একটা বল আছে, সবসময় এইভাবে চিন্তা করবে, একটা বল আছে এবং তোমার এখানে দুইটা তরঙ্গ আঘাত করতেছে বলটাকে। তরঙ্গগুলো কি, মানে একটা তরঙ্গ কি সঞ্চালিত করে বলতো? শক্তি সঞ্চালিত করে। তরঙ্গের কাজই হচ্ছে কি করা বলতো? শক্তি সঞ্চালিত করা, ঠিক আছে? তার মানে দেখো, এখানে তোমার কয়টা তরঙ্গ আছে? এখানে তোমার দুইটা তরঙ্গ আছে, একটা y1 একটা y2। এরা কি করতেছে? বলটাতে গিয়ে আঘাত করতেছে। এই আঘাত করা যে বিন্দুটা, এটাকে বলা হয় তোমার উপরিপাতন। কথা বুঝতে পারছো? বা এটাকে বলা হয় তোমার উপরিপাতন বিন্দু। দেখো, তোমার একটা তরঙ্গ যখন আরেকটা তরঙ্গের উপরে এসে পড়তেছে তখন এরা কিন্তু শক্তি বিনিময় করতেছে, এবং তাদের যে তোমার টোটাল শক্তিটা, এই শক্তিটা নিয়ে তোমার হচ্ছে এই বলটা কি করবে বলতো? সামনের দিকে এভাবে অগ্রসর হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সামনের দিকে সে কি হবে বলতো? এইভাবে অগ্রসর হয়ে যাবে। কথা বুঝতে পারছো না? এবং তাহলে আমি কি বলতে পারবো বলতো? এই যে তোমার নতুন যে তরঙ্গটা সৃষ্টি হলো, যেটা দিক কিনা তোমার উপরের দিকে, এই তরঙ্গটার মান কত হবে বলতো? এই প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গের যে যোগফল, তার সমান না? বলো তাই কিনা? ডেফিনেটলি কিন্তু সেটাই। বুঝতে পারছো? এবং দেখো, এখানে আমি যেটাকে তোমার বল হিসেবে তোমাকে পরিচয় করাই দিলাম, এটাই হচ্ছে তোমার উপরিপাতন বিন্দু, ঠিক আছে? এটিকে আমরা কি বলি বলতো? এটিকে আমরা তোমার উপরিপাতন বিন্দু বলি, ঠিক আছে? এটিকে আমরা কি বলি বলতো? উপরিপাতন বিন্দু বলি। কথা বুঝছো? তাহলে দেখো, তুমি লিখতে পারবা। দেখো, আমরা জানি কি তরঙ্গের দিক আছে, তরঙ্গের দিক থাকলে এটি কি একটা ভেক্টর আসে, ঠিক আছে? একটা ভেক্টর। তো ভেক্টরের জন্য আমরা কি করতে পারবো? এখানে ভেক্টর যোগ করতে পারবো। তো ভেক্টর যোগ করতে গেলে আমি কি বলতে পারবো বলতো? এতে যে তোমার লব্ধি তরঙ্গটা তৈরি হলে, এতে যে দেখো একটা লব্ধি তরঙ্গ তৈরি হলো না? দেখো, দুইটা তরঙ্গ যখন একে অপরকে উপরিপাতন করলো তখন দেখো একটা তোমার নতুন তরঙ্গ তৈরি হলো, যেটা কিনা হচ্ছে তোমার প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গের লব্ধি, যেটা কিনা তোমার কি বলতো? প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গের কি বলতো? লব্ধি, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে বলতে পারবা কি বলতো? তোমার যে লব্ধি তরঙ্গটা, এই লব্ধি তরঙ্গটাকে আমি তোমার বড় হাতের ওয়াই লিখতেছি। এই বড় হাতের ওয়াই সমান সমান তুমি কি লিখতে পারবো বলতো? ভেক্টর যোগ আমি করতে পারবো। y1 প্লাস কি বলতো? y2, y1 প্লাস কি বলতো? y2। দেখো, আমি এখানে কি করছি? আমি এখানে তোমার ভেক্টর যোগ করছি। আমি এখানে তোমার কি করছি বলতো? আমি এখানে তোমার ভেক্টর যোগ করছি। কথা বুঝছো না? দেখো, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। এই জিনিসটা একটু কি করবে বলতো? ভালো করে মাথায় রাখবে। ওকে, তার মানে দেখো, সমদশায় যদি উপরিপাতন হয় তাহলে কি হয় বলতো? একটা তরঙ্গ আর একটা তরঙ্গের সাথে তোমার ওভারল্যাপ করার কারণে কি হয় বলতো? ওভারল্যাপ করার কারণে তোমার নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটা কিন্তু তোমার আগের যে দুইটা তরঙ্গ আছে তাদের যোগফলের সমান হয়। কথা বুঝছো? বা তাদের যোগফলের সমান হয়। দেখো, আমি এখানে তোমাকে একটা চিত্র দিয়ে দিছি। এখন তুমি চিত্রটা খুব ইজিলি বুঝতে পারবা। দেখো, তোমার কাছে দুইটা তরঙ্গ আছে। একটা হচ্ছে তোমার এই তরঙ্গ এক, যেটাকে আমি তোমার ওয়েভ 1 বলতেছি। আর একটা তরঙ্গ আছে তোমার কি বলতো? ওয়েভ 2, ঠিক আছে? দেখো, এরা কিন্তু তোমার একই দিক থেকে শুরু হয়েছে। এরা সমদশায় আমি কিভাবে বুঝলাম বলতো? দেখো, প্রথম তরঙ্গটার আমি দিকটা দেখলাম, যে প্রথম তরঙ্গটা আমার, এই দেখো, এটা আমার মূল বিন্দু এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় তরঙ্গের মূল বিন্দু। দেখো, প্রথম তরঙ্গের যে মূল বিন্দুটা সেটা তোমার দিকটাও এই দিকে। দেখো, আবার দ্বিতীয় তরঙ্গের যে তোমার মূল বিন্দুটা
দুটা তারও দিকটা দেখো এইদিকে, কথা বুঝতে পারছো? দুইটা দেখো, দুইটা ডিরেকশন কিন্তু তোমার সেম। আবার দেখো দুইটাই তোমার জিরো থেকে শুরু হয়েছে, ঠিক আছে? যার কারণে আমি বলতে পারবো এই দুটো কিসে আছে বলো তো, এই দুটো তরঙ্গ তোমার সমদশায় আছে, ঠিক আছে? তো দেখো এই দুটো তরঙ্গের যে তোমার বিস্তার, দেখো এই দুটো তরঙ্গের যে তোমার বিস্তার, এই দুটো তরঙ্গের যে তোমার বিস্তার, এই বিস্তারগুলো কি বলতো? দুইটার তরঙ্গেরই বিস্তার তোমার সমান, এবং দেখো দুটো তরঙ্গের বিস্তার হচ্ছে এ এ করে, তাই না? দেখো এরা তোমার একে অপরকে যদি ওভারল্যাপ করে তোমার নতুন যে তরঙ্গটা তৈরি হবে, যেটাকে আমরা তোমার লব্ধি তরঙ্গ বলতেছি, সেই লব্ধি তরঙ্গে দেখো বিস্তারটা কি হয়ে গেছে, দেখো তো তোমার এই দুটো তরঙ্গের বিস্তারের যোগফল হয়ে গেছে, কথা বুঝতে পারছো? দেখো এই দুটো তরঙ্গের বিস্তারের যোগফল হয়ে গেছে, দাঁড়াও, এই দেখো এই দুটো বিস্তারের মানে এই দুটো তোমার তরঙ্গের বিস্তারের যোগফল হয়ে গেছে, দেখো এটা তোমার হয়ে গেছে কি বলতো, 2a মানে কি বলতো, তোমার দুইটা বিস্তারের যোগফল, তাই না? দুইটা বিস্তারের কি বলতো, যোগফল, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো, দেখছো? তার মানে দেখো আমার লব্ধি তরঙ্গটা কিরকম আসতেছে বলতো, লব্ধি তরঙ্গটা অনেক বড় আসতেছে, মানে এই দুটার যে তোমার যোগফলটা, যেটাকে আমরা তোমার বীজগাণিতিক যোগফল বলি, সেই বীজগাণিতিক যোগফলের মতোই আসলে তোমার কি হয়ে যাচ্ছে, শুধুমাত্র যোগ হয়ে যাচ্ছে, কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, গ্রেট। দেখো তাহলে আমি কিন্তু এই জিনিসটা বলতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা, দেখো খুব ভালো কথা। তাহলে দেখো সমদেশে উপরিপাতন হলে কি হয়ে যায় বলতো, তোমার ভেক্টর যোগ হয়ে যায়, ঠিক আছে? ভেক্টর যোগ মানে কি বলতো, এই y1 এবং y2 যে তরঙ্গটা আছে, এই দুটো তরঙ্গ কি হয়ে যায় বলতো, যোগ হয়ে যায়। মনে থাকবে তো নাকি? এই দুটো তরঙ্গ যোগ হয়ে যায়, এবং দেখো এদের যে তোমার অ্যামপ্লিটিউড বা বিস্তারটা আছে, বিস্তারটাও কিন্তু তোমার বড় হয়ে যায়। ওকে, এটাই ছিল আমার তোমার কি বলতো সমদশায় উপরিপাতন, ঠিক আছে? এটি কি ছিল বলতো, সমদশায় উপরিপাতন। কিভাবে বুঝলাম সমদশায়? আমি তোমার ডিরেকশনটা লক্ষ্য করলাম, ডিরেকশনটা লক্ষ্য করে আমি বুঝতে পারতেছি যে এটা তোমার সমদশায় আছে, বুঝছো? ওকে, চলো এবার হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার বিপরীত দশায় উপরিপাতন, ঠিক আছে? আমরা এবার যে জিনিসটা পড়বো সেটাকে আমরা বলতে পারবো বিপরীত দশায় উপরিপাতন। ওকে, আচ্ছা দেখো বিপরীত দশায় উপরিপাতন মানে কি বলতো ভাইয়া? বিপরীত দশায় উপরিপাতন মানে কি, দেখো আমি তোমাকে নর্মালি একটু সহজ করে বুঝাই, তাহলে বুঝতে পারবা। মনে করো আবারও তোমার কাছে একটা বল আছে, আবারও তোমার কাছে কি আছে বলতো, একটা বল আছে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন মনে করো তোমার এই বলটাকে তোমার এই দিক থেকে একটা ওয়েভ, এই দিক থেকে একটা ওয়েভ এসে আঘাত করতেছে, ঠিক আছে? এই ওয়েভটাকে আমি নাম দিলাম মনে করো y1। ওকে, খুব ভালো কথা। আবার দেখো এইটাকেই মনে করো আরো একটা ওয়েভ উপর থেকে, একদম উপর থেকে অপোজিট বরাবর, দেখো এইখান থেকে উপর থেকে আরেকটা ওয়েভ তোমার হচ্ছে, যেটাকে আমি নাম দিলাম y2, এসে আঘাত করতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো এই বলটা কোথায় যাবে, এই বলটা কোথায় যাবে? এই বলটা কিন্তু কোথাও যাবে না। বা তুমি এটাকে বলতে পারবা, তুমি যদি এখানে বলো যে এখানে y1টা বড় এবং y2 তরঙ্গটা ছোট, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা বলটা কোথায় যাবে বলো তো? বলটা তুমি বলবা যে ভাইয়া বলটা হচ্ছে আমার y1 তরঙ্গের দিকে যাবে। অর্থাৎ তুমি বলতে পারবা যে ভাইয়া এর যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হবে না, এই লব্ধি তরঙ্গটা তোমার এই y1 এর দিকে হবে, এই y1 এর দিকে হবে। এই লব্ধি তরঙ্গটা কোথায় হবে বলতো, y1 এর দিকে হবে। y1 এর দিকে কেন হবে বলতো? এখানে কি হলো, এখানে আমি তোমার ভেক্টর যোগ কি করছি, এখানে আমি তোমার ভেক্টর লব্ধিটা বের করছি, ঠিক আছে? আমার ভেক্টরের লব্ধির কি ছিল বলতো, সূত্রটা কি ছিল? ভেক্টর লব্ধির সূত্রটা ছিল y ইকুয়ালস টু কি হবে বলতো, y1 y1 প্লাস কি হবে বলতো, y2, তাই না? দেখো এদের এদের তোমার যে তীর চিহ্নটা দিয়ে কিন্তু আমরা এদের ডিরেকশনটা বুঝাই দিচ্ছি। এবং দেখো এইটা এই মানে আমি এখানে যেই ফরম্যাটটা লিখছি, ফরম্যাটটাকে বলা হয় তোমার ভেক্টর যোগ। কি বলা হয় বলতো, ভেক্টর যোগ। ওকে, খুব ভালো কথা। দেখো y1, এই y1 কিন্তু তোমার পজিটিভ দিকে আছে। দেখো y1টাকে আমি তোমার ধরলাম পজিটিভ দিক, তাহলে বলো তো y2 এর দিকটা কি হবে? y2 এর দিকটা হবে তোমার নেগেটিভ, বুঝতে পারছো? y1 এর দিকটা তোমার পজিটিভ যেহেতু, তাহলে y2 এর ডিরেকশনটা কি হবে, নেগেটিভ হবে না? তাহলে দেখো y1 এর দিকটা যেহেতু পজিটিভ, তাহলে আমি বলতে পারবো এর মানটা হবে তোমার প্লাস y1, ঠিক আছে? এর মানটা কত হবে বলো তো, প্লাস y1। এবং দেখো তোমার y2 এর ভ্যালুটা কত হবে বলো তো, মাইনাস y2, তাই না? মাইনাস y2, কারণ এদের মধ্যবর্তী কোণটা কত বলো তো, 180 ডিগ্রি। দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়ে গেলে আমরা কি জানি বলতো, এদের লব্ধি মানটা কত হয়? দুটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর কিউ আর আরেকটা ভেক্টর কিউ, ঠিক আছে? এই দুটার মধ্যবর্তী কোণটা যদি তোমার 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো যে যেটা আমার বড় সেটা থেকে আমার ছোট ভেক্টরটা বিয়োগ যায়, তাই না? এদের যে তোমার লব্ধি মানটা সেটা কত হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ যায়, তাই না? ওকে, সেম জিনিসটা এখানে হবে। দেখো এখানে তোমার যেটা বড়, এখানে আমি কাকে ধরছি বড় বলো তো, y1 কে বড় ধরছি। তাহলে দেখো y1 থেকে y2 টা আমার বাদ যাবে, তাহলে আমি এখান থেকে যে মানটা পাবো এটাই হবে আমার কি বলতো, লব্ধি, যে আমার তোমার ইয়াটা আছে, লব্ধি যে আমার তরঙ্গটা আছে তার মান। কথা বুঝছো না? কথা বুঝছো না? ওকে, গ্রেট। এখন যদি আমি তোমাকে বলি যে বলো তো তোমার এই যে y1 এবং y2 যদি সমান হয়ে যায়, y1 এবং y2 যদি তোমার সমান হয়ে যায়, মনে করো সমান, যেহেতু এদেরকে আমরা কি বলতেছি, বিপরীত দশা উপরিপাতন বলতেছি না? বিপরীত দশা উপরিপাতন মানে কি, দশা মানে কি, তাদের সবকিছু সেম হবে, শুধুমাত্র দিকটা উল্টো হবে, ঠিক আছে? দশা মানে কি বলতো, তাদের গতির যে সম্মুখ অবস্থানটা সেটা। তার মানে দেখো বিপরীত দশা যেহেতু উপরিপাতন বলতেছি, দশাটা অবশ্যই সেম হবে, মানে তাদের মানটা অবশ্যই সেম হবে, কিন্তু কি বলতো, কিন্তু হচ্ছে তাদের যে তোমার ডিরেকশনটা সেটা শুধু উল্টা হবে। তাহলে বলতো যদি মানটা সেম হয়ে যায়, তাহলে তুমি এখান থেকে কি কোনো ইয়া পাবা, লব্ধি ভেক্টর পাবা, বা তুমি লব্ধি কোনো তরঙ্গ পাবা? পাবা না তো, কারণ দেখো দুইটা ভেক্টরের মান কিন্তু সমান হয়ে গেছে, বা দুইটা তরঙ্গের মান তোমার সমান হয়ে গেছে। তাহলে তুমি বলতে পারবা তোমার যে নিট যে তোমার তরঙ্গটা হবে, সেই তরঙ্গটা কি হবে বলতো, y1 মাইনাস y2, তাই না? y1 মাইনাস কি বলতো, y2। আমি এখানে তোমার
তীরচিহ্নগুলো মুছে দেই, ঠিক আছে? তীরচিহ্নগুলো মুছে দেই তাহলে বেটার হবে। দেখো শুধু মান নিয়ে যেহেতু হিসাব করতেছি, তো এখান থেকে তোমার মান কত আসবে বলো তো? 0। তার মানে দেখো তোমার যে নিট ভেক্টর মানে নিট যে তরঙ্গটা, তোমার যে তোমার ভ্যালুটা কত বলো তো? 0 আসবে, বুঝছো? তার মানে আমি বলতে পারবো যে আমার এখানে কোনো তরঙ্গই তৈরি হবে না। এখানে কি হবে না বলো তো? এখানে কোনো তরঙ্গই তৈরি হবে না। যেমনটা তুমি চিত্রে দেখতে পারতেছো। দেখো চিত্রের মধ্যে আমি স্পষ্ট দেখতে পারতেছি যে এখানে কোনো তরঙ্গ নেই। দেখো এখানে কোনো তরঙ্গ নেই। কথা বুঝতে পারছো? এটিকে বলা হয় কি বলতো? বিপরীত দশায় তোমার উপরিপাতন। এটিকে কি বলা হয় বলতো? বিপরীত দশায় উপরিপাতন। এবং মজার ব্যাপার কি জানো? এখানে এটাকে আমরা কিভাবে বুঝলাম যে এটা বিপরীত দশায় আছে? কিভাবে বুঝলাম বলো তো? আমরা কিভাবে বুঝছি যে এটা বিপরীত দশায় আছে? তুমি জাস্ট এখানে একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারবা। দেখো এখানে আমি তোমার মূল বিন্দুতে যেই তোমার কণাটা আছে সেই কণাটার দিকটাকে আমি চিন্তা করবো। দেখো এটা ও বিন্দু, এটা ও বিন্দু। এই ও বিন্দুতে যে কণাটা আছে, কণাটার দিকটা দেখো তো, এই যে উপরেরটার জন্য বা তোমার তরঙ্গ ১ এর জন্য দেখো এই দিকটা উপরের দিকে। আর দেখো তরঙ্গ ২ এর জন্য এই দিকটা তোমার নিচের দিকে। তার মানে দেখো এই ২ টা দিকের মধ্যে কিন্তু তোমার ভেজাল আছে, ঠিক আছে? এর আগের বার কিন্তু এই ভেজালটা ছিল না। দেখো এর আগের বার তোমার দিকটা তোমার ২ টাই সেম ছিল। কিন্তু এবার দেখো দিকটা তোমার কিন্তু উপর নিচে হয়ে গেছে। এই উপর নিচে হয়ে যাওয়ার কারণে আমরা এটিকে বলতেছি কি বলতো? বিপরীত দশা। আর বিপরীত দশা যেহেতু আছে এবং দশা যেহেতু কথাটা বলতেছি, তার মানে এদের ২ টার মান অবশ্যই ডেফিনিটলি সমান হইতে হবে। যেহেতু এদের ২ টার ভ্যালু তোমার সমান, তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে আমার লব্ধি তরঙ্গটা তৈরি হবে, সেই লব্ধি তরঙ্গটার মান কত হবে বলো তো? 0 হবে। কথা বুঝছো? এবং এর বিস্তারের মান কত বলো? এর বিস্তারের মান কত হবে? এর বিস্তারের মান কিন্তু তোমার 0 হবে। আচ্ছা, এই বিস্তারের সাথে আবার তোমার তীব্রতা সম্পর্ক আছে, যেগুলো আমি তোমার ভৌত আলো বিজ্ঞান অধ্যায়টাতে বলছি। তো আমি এই জন্যই বললাম যে ভৌত আলো বিজ্ঞান চ্যাপ্টারটা একটু দেখে আসতে পারো চাইলে। আর না চাইলে আমার এতটুকুই এনাফ, ঠিক আছে? আমি এই কথাগুলো ওখানে বলছি, জাস্ট ওখানে আমি এক্সট্রা করে বেশ কয়েকটা জিনিস একটু দেখাইছি। ওই জিনিসগুলো আমার ভৌত আলো বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ার জন্য দরকারি। এই অধ্যায়ে আমার খুব একটা দরকার হবে না। সো এই অধ্যায়ে আমার লাগবেও না। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, খুব ভালো কথা। দেখো আমরা কিন্তু তরঙ্গের উপরিপাতন নীতিটা দেখে ফেলছি। এখন যদি আমি তোমার একটা দেখাই। দেখো আমাদের তরঙ্গের উপরিপাতন যে নীতিটা ছিল, সেই নীতিটা কিন্তু আমাদের এখানে ক্লিয়ার, বুঝছো? এখানে কিন্তু আমরা তরঙ্গের উপরিপাতন নীতির যে ২ টাই কন্ডিশনগুলো ছিল, তরঙ্গের উপরিপাতন নীতি কাকে বলে, সবগুলো ক্লিয়ার করছি, বুঝছো? এখানে আর অন্য কোনো কিছু নাই। সো প্যারা নেওয়ার কোনো দরকার নেই, বুঝছো? এই জিনিসগুলো জাস্ট একটু মনে রাখবা, তাহলেই হবে। কথা বুঝছো না? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমি উল্লেখ করে দিই। এটাকে আমরা কি বলি বলো তো? আমি এখানে তোমাকে যেটাকে আমি বল বললাম, এটা মূলত তোমার কি বলো তো? উপরিপাতন বিন্দু। এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার উপরিপাতন বিন্দু, তাই না? দেখছো কত ইজি জিনিসগুলা? ওকে, গ্রেট। চলো এবার হচ্ছে আমরা নতুন একটা টপিক শুরু করব, যেটাকে আমরা তোমার বলি স্থির তরঙ্গ। যেটাকে আমরা কি বলি বলো তো? স্থির তরঙ্গ বলি, ঠিক আছে? আচ্ছা, স্থির তরঙ্গ জিনিসটা কি? এটা নিয়ে কিন্তু আমাদেরকে অনেক বেশি আলোচনা করতে হবে, কারণ আমাদের আজকের ক্লাসে মূল টপিকই ছিল এই স্থির তরঙ্গ। কথা বুঝছো না? আমাদের আজকের ক্লাসে মূল টপিকই ছিল কি বলো তো? স্থির তরঙ্গ, ঠিক আছে? দেখো স্থির তরঙ্গ কাকে বলে বলো তো? তুমি আচ্ছা আমাকে একটু নরমালি অ্যান্সার করো তো। স্থির তরঙ্গ নামটা শোনার পর তোমার মাথায় কি আসে? তোমার মাথায় আসে যে এমন একটা তরঙ্গ যেটা তোমার সীমিত হবে। কথা বুঝছো না? যে এমন একটা তরঙ্গ যেটা তোমার কি হবে বলো তো? সীমিত হবে। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে। দেখো কোনো মাধ্যমের একটি সীমিত অংশে পরস্পর বিপরীতমুখী সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ একে অপরের উপর আপতিত হলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি বলতো? স্থির তরঙ্গ বলি। কি বললাম বলতো? কোনো মাধ্যমের একটি সীমিত অংশে পরস্পর বিপরীতমুখী সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ একে অপরের উপর আপতিত হলে নতুন যে তোমার তরঙ্গটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি বলতো? স্থির তরঙ্গ বলি। কথা বুঝছো? আচ্ছা, স্থির তরঙ্গ কিন্তু তোমার প্রতিফলন করতে পারে, প্রতিফলন ঘটাইতে পারে তোমার ২ টা ওয়েতে। একটাকে আমরা বলি তোমার মুক্ত প্রান্তে প্রতিফলন, আরেকটা হচ্ছে বদ্ধ প্রান্তে প্রতিফলন। এই জিনিসগুলো আমরা পড়বো সামনে। তো এই যে দেখো মুক্ত প্রান্তের প্রতিফলন এবং বদ্ধ প্রান্তের প্রতিফলন, আমরা মূলত যে সংজ্ঞাটা দিছি না, এটা মূলত আমার তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলনের সংজ্ঞা দিছি। কথা বুঝছো? কথা বুঝছো? আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে ফেললাম এবং তুমি এই সংজ্ঞাটাই দিবা, কোনো অসুবিধা নেই। বাট আমি একটু তোমাকে ক্লিয়ার করে ফেললাম। তার মানে দেখো কোনো মাধ্যমের একটি সীমিত অংশে পরস্পর বিপরীতমুখী সমান বিস্তার এবং তরঙ্গের দুটি অগ্রগামী তরঙ্গ। দেখো এখানে তোমার বেশ কয়েকটা জিনিস একটু আমাকে ভালো মতো করে মাথায় রাখতে হবে। দেখো এখানে বলা হচ্ছে তোমার সমান বিস্তার। এখানে কি বলা হচ্ছে বলো তো? এখানে বলা হচ্ছে তোমার সমান বিস্তার। অর্থাৎ তোমার অ্যামপ্লিটিউডের মানটা কিন্তু ২ টার জন্যই সমান হবে। এবং দেখো তোমার কি বলছে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্যটা। দৈর্ঘ্যটাও কি হবে বলো তো? ডেফিনিটলি সমান হইতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যটাও তোমার কি হইতে হবে বলো তো? ডেফিনিটলি তোমার সমান হইতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে এদেরকে অগ্রগামী তরঙ্গ হইতে হবে। মানে এদেরকে বেগে গতিশীল হইতে হবে। কথা বুঝছো? এরা যদি তোমার একে অপরের উপর আপতিত হয়, আপতিত হওয়া মানে কি বলতো? ওভারল্যাপ করা। ওভারল্যাপ করা মানে কি বলতো? ওভারল্যাপ করা মানে হচ্ছে তোমার উপরিপাতন ঘটানো। কথা বুঝছো? উপরিপাতন ঘটলে তোমার যে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি বলতো? স্থির তরঙ্গ বলি। কথা বুঝছো? এই চিত্রটার দিকে তাকালেই বুঝতে পারবা। দেখো চিত্রটার দিকে তাকালেই বুঝতে পারবা। তার আগে আমি তোমাকে নিজে একটু এঁকে বুঝাই, তাহলে বুঝতে পারবা ভালো মতো। দেখো আমি তোমাকে এখানে
একটু এঁকে বুঝাচ্ছি। দেখো প্রথমত দেখো আমি এখানে তোমার একটা তরঙ্গ আঁকতেছি। এই তরঙ্গটার ডিরেকশনটা মনে করো এরকম। ঠিক আছে? এই তরঙ্গটা মনে করো এভাবে যাচ্ছিল। ঠিক আছে? এভাবে তরঙ্গটা যাচ্ছিল। ওকে? দেখো যেহেতু আমি তোমার বলতেছি সীমিত অংশ, সুতরাং আমাকে এই পাশেও তোমার একটা অংশ ডিফাইন করে দিতে হবে। এই পাশেও আমাকে একটা অংশ ডিফাইন করে দিতে হবে। কারণ তরঙ্গটা এর বাইরে আর সামনের দিকে যেতে পারবে না। তরঙ্গটা এর বাইরে আর সামনের দিকে যেতে পারবে না। আচ্ছা তুমি বলো তো আমাকে যখন তুমি এরকম একটা তরঙ্গ সঞ্চালিত করবা, যে তরঙ্গটা তোমার v বেগে সামনের দিকে গতিশীল হবে। দেখো v বেগে সামনের দিকে গতিশীল হবে। এভাবে v বেগে সামনের দিকে গতিশীল হবে। ঠিক আছে? এভাবে বিবেকের সামনের দিকে যখন এই তরঙ্গটা তোমার গতিশীল হচ্ছে, তখন একটা জিনিস তুমি বুঝতে পারতেছো। তো দেখো এর তো তোমার একটা গতিশক্তি আছে। যেহেতু তোমার এটা বিবেকে গতিশীল, তাহলে অবশ্যই তোমার একটা গতিশক্তি আছে। দেখো এই গতিশক্তিটা নিয়ে কিন্তু সে হচ্ছে তোমার এই যে দেয়ালটা আছে, যে তোমার সীমিত অংশ, যেহেতু আমি তোমার অংশটাকে সীমিত করে ফেলছি, এই সীমিত অংশের যে দেয়ালটা আছে সেখানে গিয়ে বাড়ি খাবে। বাড়ি খাওয়ার পর দেয়ালটা তাকে একটা তোমার কিক দিবে, আবার একটা তোমাকে রিফ্লেকটিভ একটা তাকে হচ্ছে শক্তি ফেরত দিবে। ঠিক আছে? এই শক্তিটা ফেরত দেওয়ার কারণে দেখা যাবে কি জানো তরঙ্গটা তোমার আবারও ব্যাক করতেছে। তরঙ্গটা আবারও তোমার এইরকম কোনো একটা ওয়েতে ব্যাক করতেছে, এবং তুমি এরকম একটা সিনারিও দেখতে পারবা। এই সিনারিওটাকেই তোমার বলা হয় কি বলতো? স্থির তরঙ্গ। কথা বুঝতে পারছো? এই সিনারিওটাকেই তোমার কি বলা হয় বলতো? এই সিনারিওটাকেই তোমার বলা হয় স্থির তরঙ্গ। ঠিক আছে? এই সিনারিওটাকেই তোমার কি বলা হয় বলতো? স্থির তরঙ্গ বলা হয়। কথা বুঝছো না? দেখো তাহলে তুমি প্রথমে একটা তরঙ্গ ছুড়লা, এই তরঙ্গটা তোমার এই দিক বরাবর গতিশীল। দেখো এই দিক বরাবর গতিশীল, আমি ডিরেকশনগুলো লিখে দিই তাহলে বুঝতে পারবা। সেইভাবে গিয়ে গতিশীল, এবং সে গিয়ে কিন্তু বাড়ি খেলো। বাড়ি খাওয়ার পর দেখো তোমার একদম সেম তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং তোমার সেম তোমার হচ্ছে এই বিস্তার সম্পূর্ণ আরেকটা কণা এই তোমার দেয়ালটা থেকে তৈরি হবে, এবং যেটা দিকটা তোমার কি হবে বলতো? বিপরীত দিকে তৈরি হবে। বুঝছো? যে দিকটা তোমার কি হবে বলতো? বিপরীত দিকে তৈরি হবে। কারণ দেখো সে আর তো সামনে যেতে পারবে না, কিন্তু তাকে তো যেহেতু সামনে যেতে পারবে না এবং তার মধ্যে একটা তোমার শক্তি সঞ্চালিত হয়ে গেছে, তো এখন কি করবে সে? সে তোমার বিপরীত দশায় ব্যাক করবে। সে হচ্ছে তোমার কি করবে বলতো? বিপরীত দশায় এভাবে ব্যাক করবে। কথা বুঝছো? কেন জানি আমি তরঙ্গটা আঁকতে পারতেছি না, এর জন্য আমাকে দুঃখিত। বাট জিনিসটা হবে এরকম। ঠিক আছে? একটু ধরে নাও, একটু মেনে নাও। ঠিক আছে? একটু মেনে নাও, অসুবিধা নেই। আমার গ্রাফিক্স ট্যাবলেটে আঁকতে একটু অসুবিধা হচ্ছে। তার মানে দেখো তোমার তরঙ্গটা হবে এরকম। দেখো যেহেতু এরা তোমার সীমিত অংশ জুড়ে অবস্থান করতেছে, এই জন্য এই তরঙ্গটাকে আমি কি বলি বলতো? স্থির তরঙ্গ বলি। কথা বুঝছো না? ওকে, এখন দেখো স্থির তরঙ্গ জিনিসটা বোঝার জন্য আমরা তোমার একটা ভিডিও দেখবো। বুঝতে পারছো? দেখছো আমার ক্লাসের মধ্যে সব আছে। বুঝছো? দেখো আমি এখানে একটা তোমার ভিডিও দেখবো। এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। দেখো সরি। দেখো একটু ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো এখানে কি হচ্ছে? দেখো একটু আমরা ভিডিওটা দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে আমি তোমার একটা তরঙ্গ দিলাম। দেখো এটা কিন্তু একটা তোমার স্থির তরঙ্গ। কেন স্থির তরঙ্গ বুঝতে পারতেছো তো? কেন স্থির তরঙ্গ বলো তো? দেখো আমি যখন তোমার একটা ওয়েভ দিচ্ছি, দেখো একটু ভালো মতো করে লক্ষ্য করিও। এই যে দেখো আমি একটা ওয়েভ দিচ্ছি, এবং ওয়েভটা ওই প্রান্ততে গিয়ে বাড়ি খেয়ে আবারও সে ব্যাক করতেছে। দেখছো? আবারও সে কি করতেছে বলো তো? ব্যাক করতেছে। দেখো আমি তোমার এখানে একটা ওয়েভ ক্রিয়েট করতেছি। দেখছো? এখানে আমরা আরো বেশ কয়েকটা জিনিসপাতি দেখবো। এই জিনিসটা দেখানোর আগে আমি তোমাকে এখানে আবার একটু তরঙ্গটা দেখাই। দেখো কি হচ্ছে? এই যে দেখো এটা একটা প্রান্ত এবং তোমার হাতে একটা প্রান্ত। দেখছো? তুমি যখন এখানে প্রয়োগ করতেছো, তুমি যখন এখানে তোমার হচ্ছে তরঙ্গটাকে একটু বাড়ি মারতেছো, তখন দেখো সেটা কিন্তু তোমার এই যে সামনের দিকে যাচ্ছে এবং সে কিন্তু ফেরত আসতেছে। দেখছো? সে কিন্তু ফেরত আসতেছে, বাড়ি খেয়ে কিন্তু ফেরত আসতেছে। বুঝতে পারছো না? তো এটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা তোমার স্থির তরঙ্গ বলতেছি। কথা বুঝছো? এবং দেখো এখানে স্থির তরঙ্গ নিয়ে যে শুধুমাত্র কথাবার্তা বলা হয়েছে এমন না, এখানে আমরা তোমার ফ্রি এন্ড এবং তোমার হচ্ছে ফ্রি এন্ড বলতে আমরা মুক্ত প্রান্তে যে তোমার প্রতিফলন এবং তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। দেখো সবগুলাই এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো বেশ কয়েকটা জিনিস একটু তোমাকে বলে দেওয়া হচ্ছে যে এখানে কোনটা নোট কোনটা অ্যান্টি নোট, এই জিনিসগুলো আমরা দেখবো, অসুবিধা নাই। দেখো এখানে তুমি একটা জিনিস বুঝতে পারবা। দেখো এই যে এভাবে যে তোমার তরঙ্গটা সৃষ্টি করার কারণে এখানে দেখো তোমার একটা ভাইব্রেশনের মতো একটা জিনিস তৈরি হচ্ছে বা একটা অঞ্চল তৈরি হচ্ছে। ঠিক আছে? দেখো এই অঞ্চলগুলোর তোমার বিভিন্ন নাম আছে। একটাকে আমরা তোমার বলি নোট, একটাকে আমরা বলি তোমার অ্যান্টি নোট, এবং দেখো এগুলোকে তোমার এখানে পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এগুলোকে আমার এখানে পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে, বাট স্টিল দেখো এখানে তুমি দেখতে পারবা, অসুবিধা নেই। দেখো এখানে তুমি দেখতে পারবা। ঠিক আছে? তার এখানে তোমার সবকিছু দেখানো হচ্ছে। এটা তোমার মূলত তরঙ্গগুলোকে দেখানো হচ্ছে যে এর মুভগুলো কিরকম হচ্ছে। আমি জিনিসগুলো তোমাকে দেখাবো। দেখছো? এখানে অ্যান্টিনোট, এই যে নোট, এই যে অ্যান্টিনোট, এই যে নোট, এই যে অ্যান্টিনোট, এই যে নোট, এরকমভাবে দেখো এখানে তোমার অনেক কিছু দেখানো হয়েছে। ঠিক আছে? এখানে অনেক কিছু কি হয়েছে বলো তো? দেখানো হয়েছে। আমি সব জিনিসগুলো তোমাদেরকে পড়াবো, কোনো টেনশন নাই। ঠিক আছে? ওকে, চলো আমরা সামনের দিকে আগাই। দেখো তো আমরা স্থির তরঙ্গ জিনিসটা কি বুঝতে পারছি না? স্থির তরঙ্গ জিনিসটা কি আমরা বুঝতে পারছি তো নাকি? স্থির তরঙ্গ জিনিসটা কি বলো তো? তোমার স্থির তরঙ্গটা দেখো, এই যে আমি একটা তরঙ্গ তৈরি করলাম, যেহেতু তোমার সেটা সীমিত অংশ জুড়ে আছে, তো ওই প্রান্তে গিয়ে বাড়ি খেয়ে আমার দিকে ফেরত আসতেছে। দেখছো? ওই প্রান্তে গিয়ে কি করতেছে বলতো? বাড়ি খেয়ে ফেরত আসতেছে। এই যে একটু ভালো মতো করে লক্ষ্য করিও, এই যে আমি একটা বাড়ি মারলাম এবং ওই বাড়িটা কিন্তু ওই প্রান্তে গিয়ে তোমার
প্রান্তে বাড়িটা খেয়ে চলে আসতেছে। তুমি এই জিনিসটা নিজে বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো। কিভাবে? তুমি একটা সুতাকে বেঁধে দিয়ে তুমি হচ্ছে কি করতে পারো বলো তো? সুতাকে বেঁধে দিয়ে তুমি হচ্ছে গাছের মধ্যে বা যেকোনো একটা অবলম্বন বা দেয়ালের মধ্যে বাঁধতে পারো। বাঁধার পর তুমি হচ্ছে নিজে থেকে একটা ওয়েভ তৈরি করতে পারো। দেখবা যে ওই ওয়েভটা আবার তোমার দিকে ফেরত আসতেছে। তো এই টোটাল ওয়েভটাকে আমরা বলতেছি তোমার কি বলো তো? স্থির তরঙ্গ। এবং এটাকে আমরা বলি তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন। এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা তোমার বলি বদ্ধ প্রান্তের প্রতিফলন। দেখো এখানে আমার ২ টা রিফ্লেকশন নিয়ে কথাবার্তা বলা হইছে বা ২ টা রিফ্লেকশনেরই তোমার হচ্ছে এখানে অ্যানিমেশনটা দেয়া হইছে। দেখো ১ম এর যে উপরে যে অংশটুকু দেখতে পারতেছো ওটা কিন্তু তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন। ঠিক আছে? উপরের অংশটাকে আমরা কি বলি বলো তো? উপরের অংশটাকে আমরা বলি তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? বদ্ধ বা বন্ধ, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি বলতে পারো। প্রান্তের প্রতিফলন। উপরেরটাকে তোমার কি বলা হয় বলো তো? বদ্ধ প্রান্তের প্রতিফলন। ঠিক আছে? আর নিচেরটাকে যেটা দেখতেছো এটাকে তোমার বলা হয় হচ্ছে মুক্ত প্রান্তের প্রতিফলন। মুক্ত প্রান্তের প্রতিফলন। কথা বুঝছো? দেখো উপরেরটাকে আমরা বলি তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন এবং নিচেরটাকে আমরা কি বলি বলো তো? মুক্ত প্রান্তের প্রতিফলন। কথা বুঝছো না? দেখো বদ্ধ প্রান্তের কেন প্রতিফলন বলা হচ্ছে এখানে একটু ভালো মতো করে লক্ষ্য করলেই বুঝতে পারবা। দেখো এখানে দেখো এই যে তোমার এই প্রান্তটাকে তোমার ফিক্সড করে দেওয়া হয়েছে। দেখছো এখানে এই প্রান্তটাকে তোমার ফিক্সড করে দেওয়া হয়েছে। দেখো এই প্রান্তটা তোমার নড়াচড়া করতে পারতেছে না। এই প্রান্তটা তোমার কি করতে পারতেছে না বলো তো? নড়াচড়া করতে পারতেছে না। দেখছো? এই তুমি একটা ওয়েভ তৈরি করলা, এই ওয়েভটা এখানে গিয়ে বাড়ি খেয়ে আবার দেখো তোমার ওই ওয়েভটা নিজে থেকে দেখো বিপরীত দশায় তোমার দিকে ব্যাক করতেছে। তুমি যে দশায় মানে প্রয়োগ করছো তরঙ্গটা তার বিপরীত দশায় কিন্তু তোমার সমান বিস্তারযুক্ত এবং সমান তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত একটা তোমার ওয়েভ তোমার দিকে ব্যাক করতেছে। তো এটিকে আমরা কি বলি বলতো? তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন। কথা বুঝছো? তার মানে বদ্ধ প্রান্তের প্রতিফলনে তোমার মূলত কি হয় বলতো? তুমি সমদশায় পাঠাও কিন্তু তার বিপরীত দশায় তোমার তরঙ্গটা তোমার কাছে ব্যাক করে। আর দেখো যেটা হচ্ছে আমার ফ্রি হ্যান্ড, এই ফ্রি হ্যান্ডটার দিকে একটু তাকাও তো। এখানে যে তোমার প্রান্তবিন্দুটা আছে দেখো, এটা আমার একটা সুতার মধ্যে ২ টা প্রান্ত থাকে। ঠিক আছে? একটা প্রান্তকে তুমি আটকে ফেলছো আর আরেকটা প্রান্তকে তুমি মুক্ত করে ফেলছো। এইজন্য এটাকে তোমার বলা হয় মুক্ত প্রান্তের প্রতিফলন। দেখো এই প্রতিফলনের ক্ষেত্রে তোমার কিন্তু বিপরীত দশায় তরঙ্গটা ব্যাক করে না, বরং তুমি যেদিকে তরঙ্গটা দিছো ওদিকে তরঙ্গটা তোমার কাছে ব্যাক করতেছে। দেখো তুমি তরঙ্গটা যেদিকে দিছো ঠিক ওই দিকেই তোমার কাছে তরঙ্গটা ব্যাক করতেছে। কথা বুঝছো? তুমি তরঙ্গটা যেদিক দিয়ে দিচ্ছ, দেখো তরঙ্গটা তুমি এদিক দিয়ে দিচ্ছ না, দেখো তোমার তরঙ্গটা এদিক দিয়ে ব্যাক করবে। দেখছো? দেখো তরঙ্গটা তোমার এই দিক দিয়ে ব্যাক করতেছে। দেখছো? এই দিক দিয়ে তোমার কাছে ব্যাক করতেছে। তার মানে তুমি যেদিক দিয়ে তরঙ্গটাকে ছাড়তেছো ওই দিক দিয়ে ব্যাক করতেছে। এখানে কোনো তোমার বিপরীত দশা তৈরি হচ্ছে না। এবং দেখো এখানে তোমার যে অপর যে প্রান্তটা আছে এটা কিন্তু তোমার মুক্ত অবস্থায় আছে এবং এই মুক্ত অবস্থায় প্রান্তটা কিন্তু তোমার নড়াচড়া করতে পারতেছে। কি করতে পারতেছে বলতো? নড়াচড়া করতে পারতেছে। এই জন্য এটাকে তোমার কি বলা হয় বলতো? মুক্ত প্রান্তের প্রতিফলন বলা হয়। তার মানে দেখো আমার প্রতিফলন হতে পারে বদ্ধ প্রান্তের প্রতিফলন আর হইতে পারে আমার কি বলতো? মুক্ত প্রান্তের প্রতিফলন। কথা বুঝছো? ওকে, ঠিক আছে। দেখো আমি তোমাকে বললাম না যে অ্যান্টি নোড এই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি। দেখো যখন আমার তোমার বদ্ধ প্রান্তের প্রতিফলন হচ্ছিল তখন আমি এরকম কিছু একটা ওয়েভ দেখতে পারতেছিলাম। এই ওয়েভের মধ্যে দেখো এই যে আমার সর্বোচ্চ চূড়ায় যে বিন্দুগুলো পাওয়া যায় এই বিন্দুগুলোকে আমরা বলি কি বলতো? এই বিন্দুগুলোকে আমরা বলি তোমার অ্যান্টিনোড। এবং দেখো আমি যদি এখানে তোমার একটা রেখা আঁকি এইভাবে, আমি অ্যান্টিনোড এবং নোড নিয়ে কিন্তু আরেকবারও কথা বলছিলাম। কোথায় বলতো? একটা ক্লাসের মধ্যে। এটা তোমার সম্ভবত ২ নাম্বার ক্লাসে আমি বলছিলাম। ঠিক আছে? আমি ২ নাম্বার ক্লাসে এই অ্যান্টিনোড এবং নোড নিয়ে কথা আবারও বলছিলাম। তো ওই ক্লাসটা করলে বুঝতে পারতে, অসুবিধা নেই। দেখো এখানে নোড কোনগুলা বলতো? নোডগুলা হচ্ছে এই পয়েন্টগুলা। ঠিক আছে? অর্থাৎ এই যে তোমার এক্স অক্ষের উপর যে রেখাটা আছে, এক্স অক্ষের উপরে যেই তোমার বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোকে আমরা কি বলি বলতো? নোড বলি। ঠিক আছে? দেখো এটা তো আমার এক্স অক্ষ বরাবর বিন্দুটা, তাই না? এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর আছে এবং এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর আছে, তাই তো? তো এক্স অক্ষর উপরে যে তোমার নোডগুলো অবস্থান করতেছে বা বিন্দুগুলো অবস্থান করতেছে সেগুলোকে আমি তোমার কি বলি বলতো? নোড বলি। ঠিক আছে? আর এই যে তোমার তরঙ্গ শীর্ষের মধ্যে যে বিন্দুগুলো অবস্থান করতেছে এগুলোকে আমরা বলি তোমার অ্যান্টিনোড। শুধু যে তোমার তরঙ্গ শীর্ষের মধ্যে অবস্থান করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তরঙ্গ খাতের মধ্যে অবস্থান করতে পারে। বুঝছো? তরঙ্গ খাতের মধ্যে অবস্থান করতে পারে, এগুলোকেও তুমি চাইলে অ্যান্টিনোড বলতে পারবা। কথা বুঝছো না? তার মানে দেখো নোড এবং অ্যান্টিনোড এই কথাটা বুঝতে পারছি। নোড কোনগুলো? এক্স অক্ষের উপরে যে বিন্দুগুলো আছে সেগুলোকে আমি বলতেছি তোমার নোড। আর অ্যান্টিনোড কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার তরঙ্গ শীর্ষের উপরে অবস্থান করতেছে সেগুলোকে। তুমি বিশেষ ক্ষেত্রে তরঙ্গ খাতের উপরেও যে বিন্দুগুলো আছে সেগুলোকে তুমি কি বলতে পারবা বলতো? অ্যান্টিনোড বলতে পারবা। কথা বুঝছো না? ওকে, এবার চলো আমরা একটু সামনের দিকে আগে। এটা কিন্তু তোমার একটা কি বলতো? এটা কিন্তু তোমার একটা স্থির তরঙ্গ। আমি খুব ভালো মতো করে বুঝতে পারতেছি। আমি যেভাবে তরঙ্গটাকে পাঠাইছিলাম তার বিপরীত দিক থেকে তরঙ্গটা আমার কাছে ব্যাক করতেছে। এবং দেখো এখানে তোমার লিমিটেশন আছে। এখানে তোমার কি আছে বলতো? লিমিটেশন আছে। তরঙ্গটা কি সামনের দিকে গতিশীল, আজীবন গতিশীল? না, সে কিন্তু আবার ব্যাক করতেছে। সুতরাং এখানে তোমার লিমিটেশন আছে, সীমিত পরিসর আছে। এইজন্য আমি এটাকে বলতে পারবো কি বলতো? স্থির তরঙ্গ। কথা বুঝছো? ওকে, চলো এবার হচ্ছে আমরা তোমার ফাইনালি সামনের দিকে একটু আগাবো। আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমার বদ্ধ প্রান্তে প্রতিফলন। ঠিক আছে? আমরা সবার আগে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমার বদ্ধ প্রান্তের প্রতিফলন। দেখো সবার আগে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বন্ধ প্রান্তে প্রতিফলন। ঠিক আছে? স্থির তরঙ্গে যে বদ্ধ প্রান্তের প্রতিফলন হয় সেটা পড়বো। বদ্ধ প্রান্তের প্রতিফলন। হোপফুলি তোমাদের কাছে টপিকটা খুব ইজি লাগতেছে।
প্রতিফলন। দেখো বদ্ধ প্রান্তের প্রতিফলন মানে কি, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি তোমাকে অলরেডি জিনিসটা দেখাই ফেলছি, ঠিক আছে? অলরেডি আমি তোমাকে জিনিসটা দেখাই ফেলছি, তবুও আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। দেখো আমার এখানে কি হয় বলো তো, আমার এখানে কি হয়, আমার বেসিক যে ধারণাটা সেটা হচ্ছে কি বলো তো, আমার এখান দিয়ে তোমার হচ্ছে কি হয়, আমার বদ্ধ প্রান্ত মানে কি, দেখো আমার তো এটা তো আমার একটা প্রান্তবিন্দু আসি, এবং আরেকটা প্রান্তকে আমি কি করে দিই বলো তো, আরেকটা প্রান্তকে আমি তোমার ফিক্সড করে দিই, বা তোমার একদমই এটাকে কি করে দিই বলো তো, শক্ত একটা আমি যদি এখানে কাঠামো নিই, শক্ত একটা কাঠামো নিলেই কিন্তু আর এখানে এই কাঠামোটা তোমার মানে উপর নিচে ওঠানামা করতে পারবে না। এই অবলম্বনটা তোমার, আমি এমন একটা অবলম্বন নিচ্ছি যে অবলম্বনটা তোমার উপর নিচে ওঠানামা করতে পারে না, বা যে অবলম্বনটা তোমার শক্ত, এই অবলম্বনটা শক্ত হওয়ার কারণে তুমি যদি এখানে একটা তরঙ্গ সৃষ্টি করো, এখানে তুমি যদি একটা তরঙ্গ বা ওয়েভ সৃষ্টি করো, তাহলে দেখবো যে ওয়েভটা তোমার এইভাবে গিয়ে তরঙ্গটার মধ্যে গিয়ে বাড়ি খাচ্ছে, ঠিক আছে? দাঁড়াও আমি একটু ওয়েভটাকে সুন্দর করে আঁকি, দাঁড়াও। দেখো তরঙ্গটা তোমার এইভাবে গিয়ে বাড়ি খাবে, তাই না? ওকে, আবারও খারাপ হয়ে গেছে। দাঁড়াও আমি এই তোমার প্রান্তটাকে একটু পরে আঁকতেছি, ঠিক আছে? তাহলে দেখো আমার আঁকতে এটা সুবিধা হবে। ওকে, দেখো আঁকতে আমার তাহলে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে, যখন এইবার দেখো আমি এখানে প্রান্তটা আঁকতেছি, দাঁড়াও। এখানে দেখো এবার আমি তোমার প্রান্তটা আঁকতেছি। দেখো এটা আমার একটা তোমার কি বলতো বদ্ধ প্রান্ত। কেন বদ্ধ প্রান্ত বলতেছি? কারণ দেখো আমি এই প্রান্তটার মধ্যে যে কাঠামোটা আছে, এই কাঠামোটাকে আমি তোমার শক্ত করে ফেলছি। এখানে আমার একটা তোমার শক্ত কাঠামো আছে। এখানে কি আছে বলতো? এখানে আমার একটা তোমার শক্ত কাঠামো আছে, বা জড় কাঠামো আছে, যেটা অনেক বেশি শক্ত, যেটাকে তোমার নড়াচড়া করা যায় না। অর্থাৎ এই কাঠামোটার কোনো ভেলোসিটি নাই, বা এই কাঠামোটাকে তুমি চাইলেও নড়াচড়া করাইতে পারবা না। একটা শক্ত কাঠামো বা একটা শক্ত অবলম্বন। কথা বুঝছো? আচ্ছা তাহলে তুমি যদি এখানে একটা ওয়েভকে ছাড়ো, তাহলে ওয়েভটা দেখতে হবে এরকম, এবং ওয়েভটার ডিরেকশন হবে এদিক বরাবর, ঠিক আছে? ওয়েভটার ডিরেকশন হবে এদিক বরাবর, ঠিক আছে? ওয়েভটার ডিরেকশন হবে তোমার এদিক বরাবর। ওয়েভটা গিয়ে কি করবে বলতো, এই কাঠামোটার মধ্যে গিয়ে বাড়ি খাবে। কাঠামোটা কিন্তু ভেদ করে সামনের দিকে যেতে পারবে না, কাঠামোটাকে সে নড়াইতেও পারবে না, এবং এই কাঠামোটা তাকে কি করবে, একটা তাকে বল প্রয়োগ করবে, বা তাকে বাধ্য করবে যে বিপরীত দিকে তাকে হচ্ছে মানে ছেড়ে দেয়। তো দেখা যাবে কি হবে বলতো, এখানে তরঙ্গটা, এখানে যে তরঙ্গটা তৈরি হবে, তরঙ্গটা তোমার এইভাবে এভাবে এসে আবারও তোমার কাছে ব্যাক করবে। কথা বুঝতে পারছো? আমার এখানে আঁকাটা কষ্টকর হয়ে যাচ্ছে, যার কারণে আঁকাগুলো একটু খারাপ হচ্ছে। একটু কনসিডার করিও। আমি তো তোমাকে চিত্র দিয়ে দেখাইলামই। ওকে। দেখো তোমার তরঙ্গটা দেখতে কিছুটা এরকম হবে। কথা বুঝছো? তোমার তরঙ্গটা দেখতে কিছুটা এরকমই হবে। দাঁড়াও আমি তবুও একটু তোমার ভালো করে আঁকার চেষ্টা করি। আমার কেন জানি আঁকাগুলো খুব একটা ভালো হচ্ছে না। ওকে, এবার ঠিক আছে। দেখো একটু কনসিডার করে নিও। আমার কিছু করার নেই, কারণ আমি তোমাকে একদম একুরেটলি দেখাতে পারতেছি না, বাট তোমাকে তো কনসিডার করতে হবে, তাই না? আচ্ছা দেখো, তার মানে আমি এখান থেকে বলতে পারবো কি বলতো, দেখো আমার এখানে তরঙ্গ ডিরেকশনটা কোন দিকে হবে বলতো, আমার তরঙ্গের ডিরেকশনটা তোমার এদিক বরাবর হবে, তাই না? দেখো তরঙ্গের ডিরেকশনটা আমার কোন দিক বরাবর হচ্ছে বলতো, এদিক বরাবর হচ্ছে, তাই না? তার মানে দেখো আমি তোমার এখানে যে ব্লু কালারের একটা তরঙ্গ ছুটছিলাম, এই তরঙ্গটা কি করলো, এই তরঙ্গটা তোমার অবলম্বনটা থেকে বাড়ি খেলো, বাড়ি খায় সেই বিপরীত দিকে, বা বিপরীত দশায় তোমার দিকে ফেরত আসতেছে, ঠিক আছে? তার মানে এখানে তোমার একটা বিপরীত দশা সংঘটিত হচ্ছে, ঠিক আছে? এখানে তোমার একটা বিপরীত দশা সংঘটিত হচ্ছে। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, এটাকে বিপরীত দশা বললে একটু ভুল হবে, বাট এখানে তোমার একটা দশা পার্থক্য তোমার সৃষ্টি হচ্ছে। কথা বুঝছো? এখানে তোমার কি সৃষ্টি হচ্ছে বলতো, এখানে তোমার মূলত একটা দশা পার্থক্য সৃষ্টি হচ্ছে, এবং এই দশা পার্থক্য সৃষ্টি হওয়ার কারণেই সে আসলে তোমার উল্টো দিকে ব্যাক করতেছে। সে আসলে কি করতেছে বলতো, উল্টো দিকে ব্যাক করতেছে। কথা বুঝছো না? কথা বুঝছো না? ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই বুঝতে পারবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই বুঝতে পারবে। ওকে, আচ্ছা খুব ভালো কথা। তার মানে দেখো এখান থেকে আমি কি বলতে পারি বলতো, এখান থেকে আমি বলতে পারি যে এখানে যে তোমার প্রতিফলনটা ঘটলো, এই প্রতিফলনটাকে আমি কি বলতে পারি বলতো, বদ্ধ প্রান্তের প্রতিফলন। কারণ আমার এখানে অবলম্বনটার কোনো বেগ নাই, অবলম্বনটা আমার উপর নিচে ওঠানামা করতে পারতেছে না। কথা বুঝছো? আচ্ছা খুব ভালো কথা। এখন দেখো আমার আমার এখানে বেশ কয়েকটা জিনিস একটু পড়তে হবে, ঠিক আছে? এখানে আমাকে বেশ কয়েকটা জিনিস পড়তে হবে। দেখো এখানে যে তোমার ব্লু কালারের রেখাটা আছে, ব্লু কালার রেখাটার আমি যদি তোমার এখানে সমীকরণটা আঁকি, এই যে তরঙ্গের সমীকরণটা কি হবে বলতো? এই তরঙ্গের সমীকরণটা তুমি বলতে পারবে, আমি ব্লু কালারের তরঙ্গটার জন্য আমি বললাম যে y1 ইকুয়ালস টু কি হবে বলতো, a sin ওমেগা টি মাইনাস আমি যদি বলতে পারবো কি এক্স। দেখছো আমি এটা কিন্তু তোমার এর আগের ক্লাসে পড়ে আসছি, এবং দেখো আমার যে ইয়েলো কালারের যে রেখাটা আছে, বা ইয়েলো কালারের যে আমি তোমার তরঙ্গটা দেখতেছি, এর যে তোমার ইয়াটা হবে, ইকুয়েশনটা হবে, সেটা হবে তোমার এ সাইন সাইন ওমেগা টি প্লাস কে এক্স, তাই না? কেন প্লাস হয়েছে? কারণ দেখো এটা তোমার বিপরীত দিকে আসতেছে। আমরা জানি মাইনাস থাকলে তোমার রাইট সাইড থেকে তরঙ্গটা তোমার যাত্রা শুরু করে, এবং প্লাস থাকলে কি হয় বলতো, বিপরীত দিক থেকে তোমার যাত্রা শুরু করে। এটা আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে আমার তরঙ্গটা যখন তোমার এইভাবে যায়, সামনের দিকে যায়, তখন এটা হচ্ছে তোমার প্লাস, সরি, তখন এটা হচ্ছে তোমার মাইনাস, কে এক্স এর সামনে মাইনাস হয়। আর যখন তরঙ্গটা তোমার এই দিক দিয়ে গতিশীল হয়, তখন তোমার তরঙ্গটার সামনে প্লাস হয়। বুঝতে পারছো? মানে কে এক্স এর সামনে প্লাস হয়। এই জিনিসটা কিন্তু আমরা তোমার গত ক্লাসে পড়ছিলাম, এবং এই জিনিসটা গত ক্লাস থেকে কিন্তু এখানে আর সেজন্য বুঝালাম না, যেহেতু গত ক্লাসে পড়ছি সুতরাং এখানে বুঝালাম না। ওকে, কিন্তু দেখো তো আমার নিচেটা কি লেখাটা কি ঠিক হয়েছে? হয় নাই, কারণ এখানে তোমার কি আছে বলতো, এখানে তোমার একটা মিনিমাম কি আছে বলতো, এখানে তোমার মিনিমাম একটা দশা পার্থক্য আছে। দেখো তুমি যেদিক দিয়ে তোমার হচ্ছে তরঙ্গটাকে সঞ্চালন করছিলা, সেদিক দিয়ে তো আর তরঙ্গটা ফেরত আসে নাই, সেটা তোমার একটা দশা পার্থক্য সৃষ্টি করে উল্টো দিক দিয়ে আসে, ঠিক আছে? এবং এখানে কতটুকু দশা পার্থক্য সৃষ্টি হয়েছে ভাইয়া, এখানে তোমার
90 ডিগ্রি একটা দশা পার্থক্য সৃষ্টি হয়েছে। কত ডিগ্রি একটা দশা পার্থক্য সৃষ্টি হয়েছে বলো তো? 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে 90 না, এখানে মূলত 180 ডিগ্রি একটা দশা পার্থক্য সৃষ্টি হয়েছে। কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি একটা তোমার দশা পার্থক্য সৃষ্টি হয়েছে। এজন্য তোমাকে এই দশা পার্থক্যটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে? কারণ দেখো তো আমি তোমাকে বললাম না, বিপরীত দশা হইতে হইলে তাকে অবশ্যই 180 ডিগ্রি দশা পার্থক্য সৃষ্টি করতে হবে। যেদিক দিয়ে তোমার তরঙ্গটা গেছে ওদিক দিয়ে তো তোমার আসে নাই, তার উল্টা দিক দিয়ে আসছে। যেহেতু তোমার বিপরীত দশা উপরিপাতন ঘটছে বা তোমার বিপরীত দশা উপরিপাতন ঘটাইছে, তাহলে ডেফিনেটলি এদের মধ্যবর্তী দশা কোণটা কত হবে? 180 ডিগ্রি হবে, কারণ বিপরীত দশা হওয়ার কারণে এদের মধ্যবর্তী কোণটা কত হয়েছে বলতো? 180 ডিগ্রি হয়েছে, এবং এটা কিন্তু আমাকে যোগ করে দিতে হবে। এটাকে আমরা কি বলে বলতো? দশা ধ্রুবকও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি বলতো? দশা ধ্রুবকও বলতে পারি। দেখো আমরা কিন্তু তরঙ্গের আরো একটা ইকুয়েশন পড়ছিলাম, মনে আছে? আরেকটা ইকুয়েশন পড়ছিলাম যে y ইকুয়ালস টু কি বলতো? a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা। মনে পড়ে? এই যেখানে তোমার যে ডেল্টা ছিল, ডেল্টা কি ছিল বলো তো? ডেল্টা ছিল তোমার হচ্ছে, ডেল্টা ছিল তোমার এই দশা ধ্রুবক বা আদি দশা, বুঝতে পারছো? এই দশা ধ্রুবক বা আদি দশা মানে সে কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে সেটা। সে কিন্তু 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যাত্রা শুরু করতেছে, যার কারণে আমাকে এখানে 180টা যোগ করে দিতে হবে। তো আমি যদি এখানে 180টা যোগ করে দিই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কিরকম বলো তো? ইকুয়েশনটাকে যদি আমি একটু সলভ করি, তাহলে ইকুয়েশনটা আমার দাঁড়াবে কিরকম? দেখো এখান থেকে ইকুয়েশনটা আমি বলতে পারবো। দেখো আমি ইকুয়েশনটাকে যদি একটু সাজায় লিখি তাহলে বুঝতে পারবা। সাইন পাইটাকে আমি এক পাশে লিখলাম প্লাস ওমেগা টি প্লাস কে এক্স, এটাকে আমি একসাথে লিখলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি কি বলতে পারবো? সাইন, দেখো পাই আছে, পাই মানে সাইনই থাকবে, এবং পাই প্লাস যেহেতু আছে তার মানে তোমার তৃতীয় চতুর্ভাগে তোমার সাইন নেগেটিভ। তাহলে এখানে হবে তোমার মাইনাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। কথা বুঝতে পারছো? প্লাস কে এক্স, কথা বুঝতে পারছো? দেখো তুমি কিন্তু এই দুটা মান পাবা, ঠিক আছে? তুমি কি পাবো বলো তো? তুমি কিন্তু এই দুটা মান পাবা। কথা বুঝছো না? ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমরা যদি এরা যেহেতু ওভারল্যাপ করছে, তো ওভারল্যাপ করলে আমি কি বলতে পারবো বলো তো? এদের যে তোমার লব্ধিটা আমি বের করতে পারবো কিনা? ডেফিনেটলি কিন্তু আমি এদের লব্ধিটা বের করতে পারবো। তো লব্ধি যে তরঙ্গটা হবে বা তোমার লব্ধি যে তোমার ফর্মুলাটা হবে সেটা কত হবে বলো তো? সেটা হবে তোমার হচ্ছে y1 + y2, ওকে যোগ করে দাও, মানগুলো যোগ করে দাও। দেখো y1 এর মান কত ছিল? a sin ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো মাইনাস কি বলতে পারবো বলো তো? a sin ওমেগা টি প্লাস কে এক্স। কথা বুঝছো? দেখো আমার কিন্তু তোমার একটা মাইনাস আসে, একটা তোমার কিন্তু প্লাস আছে, বুঝতে পারছো না? ওকে, এবার দেখো আমি তোমার এখান থেকে একটা মাইনাস কমন নেবো। দেখো আমি এখান থেকে তোমার মাইনাসটা কমন নেবো, সরি মাইনাস এ কমন নিতে পারি। মাইনাস এ কমন নিলে আমার সমীকরণটা কিরকম দাঁড়ায় জানো? আমার সমীকরণটা দাঁড়ায় তোমার সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এবং দাঁড়ায় কি বলতো? এবং দাঁড়ায় মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। কথা বুঝছো? দেখো আমার সমীকরণটা এরকম দাঁড়ায়। ওকে, খুব ভালো কথা। এখন দেখো এখান থেকে তুমি আরো একটা জিনিস বলতে পারবা। কি বলতে পারবা বলো তো? এখান থেকে তুমি আরো একটা জিনিস বলতে পারবা, সেটা হচ্ছে দেখো এখানে তোমার একটা কিন্তু ফর্মুলা পড়তেছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস হ্যাঁ ঠিকই আছে। দেখো এখান থেকে তোমার কিন্তু একটা ফর্মুলা পড়তেছে। কিসের ফর্মুলা পড়তেছে বলো তো? এখান থেকে তোমার যে ফর্মুলাটা পড়তেছে সেটা হচ্ছে তোমার সাইন। দেখো এটাকে তুমি চিন্তা করতে পারবা কি বলো তো? এটাকে তুমি চিন্তা করতে পারবা এটাকে তুমি চিন্তা করতে পারবা বি, ঠিক আছে? এটাকে তুমি চিন্তা করতে পারবা এটাকে তুমি চিন্তা করতে পারবা বি। দেখো সাইন এ প্লাস বি, এবং এখানে তোমার কি পড়তেছে বলো তো? মাইনাস সাইন এ প্লাস বি। এই ফর্মুলা কিন্তু এখানে পড়ে যাচ্ছে। তাহলে বলো এই ফর্মুলা যদি এখানে পড়ে, বা তুমি এটাকে এইভাবেও চিন্তা করতে পারো। তোমাকে এটাকে যে এইভাবে চিন্তা করতে হবে এমন কোনো কথা নেই। এটাকে তুমি পুরোটাকে তুমি সি চিন্তা করো, এবং পরেরটাকে তুমি ডি চিন্তা করো, ঠিক আছে? দেখো এটাকে তুমি সি চিন্তা করো, এটাকে তুমি ডি চিন্তা করো। তাহলে বলো তো এটা কার ফর্মুলা পড়ে গেছে? সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা পড়ছে না? আচ্ছা তুমি আমাকে বলো সাইন সি এবং মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি এবং মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি বলো? ফর্মুলা হচ্ছে তোমার 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাই না? ওকে গ্রেট। তাহলে দেখো আমি যদি এই ফর্মুলাটা এখানে ফেলে দিই তাহলে কি হবে? মাইনাস এটার মধ্যেই থাকবে। এখান থেকে তুমি লিখতে পারবা টু এখানে লিখতে পারবা কস এখানে তুমি যদি যোগ করো তাহলে আসবে তোমার, যোগ করলে তুমি যেটা পাবা সেটা হবে তোমার ওমেগা টি শুধু, আর এখানে আসবে তোমার সাইন এখানে আসবে তোমার কে এক্স। কথা বুঝছো? তো এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারবা, মাইনাস 2a কস ওমেগা টি ইন্টু কি বলতো? সাইন কে এক্স, ঠিক আছে? সাইন কে এক্স। ওকে, খুব ভালো কথা। এবার দেখো তো আমরা তোমার আমি তোমাকে আগেও বলছিলাম যে আমরা পর্যাবৃত্ত গতি যখন তোমার চ্যাপ্টারটা পড়ছিলাম, এটা কিন্তু তোমার ওয়াই নেটের ভ্যালু, ঠিক আছে? ওয়াই নেট বা তোমার টোটালটার ভ্যালু, ঠিক আছে? এটি কিন্তু তোমার মূলত কি বলতো? তোমার যে তোমার উপরিপাতন যে ইয়াটা আছে, তরঙ্গটা আছে, সেই উপরিপাতিত তরঙ্গের যে তোমার ইকুয়েশনটা, সেটা বুঝতে পারছো? এটি কিন্তু তোমার যখন ফিক্সড এন্ড বা তোমার যখন বদ্ধপ্রান্তে প্রতিফলন হবে, সেই বদ্ধপ্রান্তে প্রতিফলনের জন্য তুমি যে সমীকরণটা পাবো সেটা। কথা বুঝছো? ওকে, এখান থেকে আমাদেরকে আরো বেশ কয়েকটা জিনিস বুঝতে হবে। দেখো কি বুঝতে হবে আমি তোমাকে একটু বুঝাই। দেখো আমি এখান থেকে আরেকটা
একটা জিনিস বোঝাবো। দেখো, আমরা কিন্তু গত ক্লাসে আমি তোমাকে বলছিলাম যে যখন আমরা পর্যাবৃত্ত গতিতে মূলত আমার হচ্ছে ও বিন্দুতে থাকা যে কণাটা আছে সেই কণাটার যে আমার তোমার গতি প্রকৃতি সেটা নিয়ে আলোচনা করে থাকতাম, ঠিক আছে? এবং তার যে তোমার সরণের ভ্যালু সেটা আমরা বের করতাম বা সেই ফর্মুলাটা আমরা শিখছিলাম। সেই ফর্মুলাটা কি ছিল বলতো? সেই ফর্মুলাটা ছিল, দেখো এটা তুমি পর্যাবৃত্ত গতিতে পড়ে আসছো যে y ইকুয়ালস টু কি বলতো? তুমি ওখানে y এর জায়গায় x দিয়ে পড়ছো, মূলত ওখানে তুমি x দিয়ে পড়ছো সরণের ফর্মুলাটা। x ইকুয়ালস টু তুমি কি পড়ছো বলতো? একটা কণার জন্য x ইকুয়ালস টু তুমি পড়ছো a sin কি বলতো? ওমেগা টি, তাই না? a sin ওমেগা টি প্লাস ডেল্টাটা আমি দিলাম না। তো দেখো তোমার ওমেগা টিটা কার সাথে আছে বলতো? মানে তোমার দেখো ওমেগার সাথে কি আছে বলতো? টি আছে। তার মানে দেখো ওমেগা টিটা কার সাথে আছে? সাইনের সাথে আছে। তার মানে তুমি বলতে পারতো যে এটা হচ্ছে তোমার একটা সাইনের গ্রাফ। এটা হচ্ছে তোমার কিসের গ্রাফ বলতো? সাইনের গ্রাফ। আবার যখন তোমার x ইকুয়ালস টু আমরা এটাও পড়ছি কিন্তু a cos ওমেগা টি। a cos ওমেগা টি মানে কি বলতো? a cos ওমেগা টি মানে হচ্ছে তোমার cos এর গ্রাফ। a cos ওমেগা টি মানে কি বলতো? cos এর গ্রাফ, তাই না? তার মানে যখন cos এর গ্রাফ তখন তোমার হচ্ছে কি হয় বলতো? cos ওমেগা টি, আর যখন তোমার sin এর গ্রাফ তখনই কি বলতো? sin ওমেগা টি, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমি যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে দেখো তো আমি এখানে 2a sin kx এটাকে আমি একসাথে লিখলাম ইনটু তো cos ওমেগা টি, ঠিক আছে? cos ওমেগা টি দেখছো? cos ওমেগা টি তো আমার এখানেও আছে। দেখো cos ওমেগা টি তো আমার এখানেও আছে। তাহলে বলতো cos ওমেগা টি এর সাথে যেটা গুণ আছে এটাকে আমি যদি এই ফর্মুলার সাথে তুলনা করি তাহলে কি হবে বলতো? সরি, এই ফর্মুলার সাথে তুলনা করি তাহলে কি হবে বলতো? তাহলে আমি বলতে পারবো যে এই cos ওমেগা টি এর সামনে যে অংশটুকু আছে এটা হচ্ছে তোমার এটা তোমার হচ্ছে বিস্তারের মান, তাই না? তার মানে এখান থেকে তুমি বলতে পারবা যে বিস্তারের মানটা কত বলতো? -2a sin kx, -2a sin kx, কথা বুঝছো? sin kx এখানে কি বলতো? কে হচ্ছে তোমার সঞ্চালন ধ্রুবক, কথা বুঝছো না? কি বলতো? কে হচ্ছে তোমার সঞ্চালন ধ্রুবক, কথা বুঝছো? এই ফর্মুলা বুঝে গেছে? এই ফর্মুলা বুঝে গেছে? তাহলে দেখো এখান থেকে আমি যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে ফ্রি ইন্টের জন্য, অবশ্যই ফ্রি ইন্টের জন্য আমি এখানে কি কথা বলতে পারবো বলতো? এখানে আমি বলতে পারবো যে তোমার y net বা তোমার যে লব্ধি তরঙ্গটা সেই লব্ধি তরঙ্গটা হবে অবশ্যই a cos ওমেগা টি, এবং এখানে মাথায় রাখতে হবে এখানে যে আমার এর ভ্যালুটা কত বলতো? এর ভ্যালুটা হচ্ছে তোমার -2a sin kx, -2a কত বলতো? sin kx, কথা বুঝছো? -2a ইনটু sin kx, কথা বুঝছো না? কথা বুঝছো না? ওকে, খুব ভালো কথা। এই জিনিস মানে এই দুটো ফর্মুলা মাথায় রাখবা। কার জন্য বলতো? তোমার বদ্ধ প্রান্তের জন্য। কার জন্য বলতো? বদ্ধ প্রান্ত বদ্ধপ্রান্তের প্রতিফলনের জন্য তুমি এই দুটো মানে এই ফর্মুলাটা পাবা, এবং এখানে যে তোমার বিস্তারের মানটা কিন্তু এটা হবে, কথা বুঝছো না? ওকে, খুব ভালো কথা। দেখো এখান থেকে এবার আমরা দেখবো যে এই মানটা কখন তোমার ম্যাক্স হতে পারে, কোন মানটা? এই বিস্তারের মানটা, ঠিক আছে? বিস্তারের মানটা সর্বোচ্চ কখন হতে পারে? দেখো এই বিস্তারের মানটা কখন সর্বোচ্চ হতে পারে আমাকে তুমি বলো তো? বিস্তারের মানটা কখন তোমার সর্বোচ্চ হতে পারে? দেখো এম এক্স তখনই পাবা যখন তোমার এম এক্স এর মানটা কত হতে পারে? এম এক্স এর মানটা তোমার সর্বোচ্চ +-2 হইতে পারে। কারণ দেখো এই যে এই সাইনের সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1। সাইনের যখন তুমি সর্বোচ্চ মান পাবা তখনই কিন্তু তুমি এর সর্বোচ্চ মান পাবা, এবং এর সর্বোচ্চ মানটা কত হবে বলতো? +-2 হবে, কথা বুঝছো না? তার মানে তুমি বলতে পারবা +-2 হবে কখন বলতো? যখন তোমার কি বলতো? sin kx এর ভ্যালুটা কত হবে বলতো? +-1 হবে, কথা বুঝছো? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা? এখানে তুমি বলতে পারবা যে তোমার সর্বোচ্চ বিস্তার পেতে হলে sin kx এর ভ্যালুটা কত হইতে হবে? +-1 হইতে হবে। তো তাহলে তুমি বলতে পারবা sin kx ইকুয়ালস টু কত বলতো? +-1, ঠিক আছে? তো এখান থেকে তুমি বলতে পারবা যে kx ইকুয়ালস টু কি হবে? দাঁড়াও, এখান থেকে আমি বলতে পারবো sin kx, এটাকে আমি একপাশে রাখলাম। sin kx সমান আমি কি বলতে পারবো? আচ্ছা, k মানে কি বলতো? k মানে তোমার সঞ্চালন ধ্রুবক না? k মানে কি? k মানে তোমার সঞ্চালন ধ্রুবক। এই সঞ্চালন ধ্রুবকের মানটা কত মনে আছে? k এর মান কত মনে আছে? 2π/λ না? 2π/λ না? ওকে, এখানে বসায় দাও। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবে বলো তো? sin 2π/λ 2π/x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু, দেখো তো সাইন কাদের মান তোমার হচ্ছে +-1 হতে পারে? দেখো সাইন কাদের মান +-1 হতে পারে? দেখো সাইন তোমার π/2 এর ভ্যালু +-1 হতে পারে। সাইন তোমার 3π/2 এর ভ্যালু +-1 হতে পারে। তোমার সাইন সাইন 5π/2 এদের মান কিন্তু তোমার +-1 হতে পারে। এইভাবে ব্লা 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 চলতে থাকবে। কত হবে বলো তো? তোমার সাধারণটা যদি লিখি, সাধারণ ফরম্যাটটা হবে তোমার 2n+1 π/2, বুঝছো? sin 2n+1 π/2 এটা হলেই তোমার কি হবে বলো তো? তোমার হচ্ছে +-1 হবে। সাইনের মান কত হবে বলো তো? +-1 হবে। এই জিনিসটা আমি কোথা থেকে লিখলাম? এই জিনিসটা আমি লিখছি তোমার বিপরীত ত্রিকোণমিতি থেকে। কোথায় বলো তো? বিপরীত ত্রিকোণমিতি। তুমি যদি বিপরীত ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টারটা পড়ে থাকো 9.2 সম্ভবত, দ্বিতীয় পেপার তোমাদের ম্যাথের সেকেন্ড পত্র, সেখানে তুমি দেখবা যে তোমার সমাধানের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে অনেকগুলো ফর্মুলা মুখস্থ করতে হবে। তো সাইনেরও একটা ফর্মুলা আছে যে সাইনের মানটা মানে sin থিটা ইকুয়ালস টু যদি মানে 1 হয় তাহলে তুমি এই জিনিসটা লিখতে পারবা, কথা বুঝছো? মানে sin 2n+1 তোমার π/2, বুঝছো? সমাধানে আর কি। তো আমি ওখান থেকে এই জিনিসটা নিয়ে আসি। এই জিনিসটা তো আর এখানে আমি ওভাবে বিস্তারিত বলবো না, যার কারণে আমি নিয়ে আসছি, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখো সাইনগুলো উভয় পক্ষ থেকে কেটে ফেলতে পারি। তাহলে আমার আলটিমেটলি কি পড়ে থাকে? আমার পড়ে থাকে 2π/λ ইন্টু এক্স, 2π/λ ইন্টু এক্স। দেখো 2π/λ ইন্টু এক্স ইকুয়ালস টু তুমি এখানে বলতে পারবা হাফ। পরেরটাতে বলতে পারবে কি বলতো?
দেখো, এবং আমি উভয় পক্ষ থেকে আমি কিন্তু তোমার পাইগুলোকেও কেটে দিচ্ছি। আমি উভয় পক্ষ থেকে তোমার পাইগুলোকেও কেটে দিচ্ছি। তাহলে আমার এখানে শুধুমাত্র পড়ে থাকবে কি বলো তো? শুধুমাত্র আমার এখানে পড়ে থাকবে, দেখো, শুধুমাত্র আমি এখান থেকে কি পাবো বলো তো? শুধুমাত্র আমার এখানে পড়ে থাকবে, আমি দেখো সাইনগুলোকে কেটে দিচ্ছি, পাইগুলোকে কেটে দিচ্ছি। কথা বুঝছো? সাইন এবং পাইগুলোকে আমি কেটে দিচ্ছি। তাহলে আমার এখানে আল্টিমেটলি কি পড়ে থাকে? আল্টিমেটলি আমার এখান থেকে পড়ে থাকে তোমার হচ্ছে, দেখো এখান থেকে আমি কি রাখতে পারি বলো তো? 2 ল্যামডা ইনটু x ইকুয়ালস টু আমি এখানে রাখতে পারবো হাফ। পরেতে থাকবে আমার তোমার হচ্ছে 3/2, পরেতে থাকবে হচ্ছে আমার 5/2, এবং দেখো এভাবে যদি আগে দিয়ে থাকি তাহলে এখানে তোমার থাকবে 2n প্লাস 1/2, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো এবার যদি আমি শুধুমাত্র এই পাশে এক্স গুলাকে রাখি, দেখো এই পাশে যদি আমি এক্স গুলাকে রাখি তাহলে আমার জিনিসটা দেখতে কিরকম হবে জানো? জিনিসটা দেখতে হবে তোমার λ/4, কমা কি হবে জানো? 3λ/4, তারপরে তোমার হবে কি জানো? 5λ/4। শুধু আমি এক্স গুলোকে রাখছি ইকুয়ালস টু, মানে ডট ডট ডট, তুমি লিখতে পারবা 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 4। তার মানে দেখো এক্স মানে কি বলতো? পথ পার্থক্য কত হইতে পারে? λ/4 হইতে পারে, তোমার 3λ/4 হইতে পারে, 5λ/4 হইতে পারে, বা 2n+1 λ/4 হইতে পারে। এই সকল যখন তোমার হবে এক্স এর মান, তখন তুমি বলতে পারবা তুমি কি পাবা বলতো? তুমি হচ্ছে বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য তুমি হচ্ছে বিস্তারের মানটা সর্বোচ্চ পাবা। কথা বুঝছো? এবং এই বিস্তারের মানটা সর্বোচ্চ পাবা। কথা বুঝছো? এই যে বিস্তারের মানটা যে সর্বোচ্চ পাচ্ছ না, এই সর্বোচ্চ মানটাকে তোমার বলা হয় সুস্পন্দ বিন্দু। কি বলা হয় বলতো? সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু বলতে পারবা। কি বলতে পারবা বলতো? সুস্পন্দ বিন্দু, যেটাকে ইংলিশে বলে তোমার অ্যান্টিনোড। কথা বুঝছো? এটাকে তোমার কি বলা হয় বলতো? সুস্পন্দ বিন্দু, বা এটাকে তুমি বলতে পারবা কি বলতো? এটাকে তুমি বলতে পারবা অ্যান্টিনোড। কথা বুঝছো না? এটাকে তুমি বলতে পারবা অ্যান্টিনোড। এই অ্যান্টিনোডগুলো তুমি কখন পাবা বলতো? অ্যান্টিনোডগুলো তুমি কখন পাবা? যখন তোমার কি হবে বলতো? পথ পার্থক্যগুলো তোমার λ/2, λ/4 হচ্ছে, 3λ/4 হচ্ছে, তারপরে দেখলাম যে 5λ/4 হচ্ছে, তখন আমি কি পাচ্ছি বলতো? তখন আমি কিন্তু তোমার কি পাচ্ছি বলতো? তখন কিন্তু আমি তোমার আহ, সুস্পন্দ বিন্দুগুলো পাচ্ছি। ঠিক আছে? আমি সুস্পন্দ বিন্দুগুলো কিন্তু তখন পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারবো বলতো? আমি বলতে পারবো তোমার λ/4 এর যখন বিজোড় গুণিতক হয়, λ/4 এর বিজোড় গুণিতকের জন্য, বিজোড় গুণিতকে আমি সুস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে? সুস্পন্দ বিন্দু পাওয়া যায়। ঠিক আছে? λ/4 বিজোড় গুণিতকে আমি সুস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা এখানে আরো কয়েকটা একটু জিনিস দেখার একটু চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। দেখো, তাহলে বুঝতে পারবো, অসুবিধা নেই। আমি যদি এখানে তোমার তরঙ্গটা একটু আঁকি আবারও, তরঙ্গটা আমার দেখতে হবে এরকম, মনে করো। আচ্ছা, এখানে একটু চিন্তা করো তো এটা আমার অবশ্যই তোমার একটা ফিক্সড এন্ড। তাহলে দেখো এর কিন্তু একটা তোমার প্রতিফলিত তরঙ্গ আমি পাবো, যেটা কিনা তোমার একটা নির্দিষ্ট দশা পার্থক্যকে নিয়ে তোমার সামনের দিকে আসবে। ঠিক আছে? তোমার দিকে আসবে। ঠিক আছে? এই দেখো আমি এখানে একটা তোমার তরঙ্গ আঁকছি। তরঙ্গটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখো দেখো এই তরঙ্গটার ক্ষেত্রে একটু ভালো মতো করে লক্ষ্য করো তো। π/4, দেখো প্রথম এক্স এর মান π/4 মানে কত বলো তো? তার আগে আমাকে বলো, দেখো এক্স এর মান π/4 মানে কত? এক্স এর মান π/4 মানে হচ্ছে তোমার এই বিন্দুটা না? দেখো এতটুকুর মান কিন্তু তোমার λ/4। ঠিক আছে? λ/4। আবার দেখো তোমার 3λ/4 মানে হচ্ছে, এটা যদি λ/4 হয়, এটা কত বলতো? এটা তোমার λ/2, তাহলে এটা হবে তোমার কি বলতো? 3λ/4। কথা বুঝছো? 3λ/4। দেখো, না বুঝতে পারলে একটু ভালো মতো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। দেখো তুমি এখানে একটা তরঙ্গ চিন্তা করো। তুমি আমাকে বলো তো এই যে এতটুকুর মানকে আমি কি বলতে পারবো? এতটুকুর মানকে আমি বলতে পারবো তোমার ল্যামডা, তাই না? ল্যামডা বলতে পারবো, তাই না? তার মানে দেখো, এটা এতটুকুর মান যদি তোমার ল্যামডা হয়, এটাকে তোমার হচ্ছে 0, এটা হচ্ছে তোমার ল্যামডা। তাহলে বলো তো এই যে এই বিন্দুটা কি বলো তো? 0 এবং ল্যামডার মধ্য বিন্দু, তাহলে এটা হবে তোমার λ/2। আবার দেখো এটা তোমার λ/2, এটা তোমার ল্যামডা, তাহলে এই বিন্দুটা কি? এই বিন্দুটা তোমার λ/2 এবং ল্যামডার মধ্যবিন্দু, এটা হবে তোমার 3λ/4। কথা বুঝছো? এবং দেখো এই 0 এবং এটা তোমার λ/2, তাহলে এই বিন্দুটা কত হবে? এটা 0 এবং λ/2 এর মধ্যবিন্দু, তাহলে এটা হবে তোমার λ/4। কথা বুঝতে পারছো? আমি কিভাবে মানগুলো বের করলাম? কথা বুঝতে পারছো না? দেখো আমি আরেকবার বুঝাই, দেখো আমি আরেকবার একটু বুঝাই। আমি জানি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আসলে কিছু করার নাই, টপিকটাই অনেক বড় আমার। দেখো, একটু ভালো মতো করে বুঝাই, তাহলে বুঝতে পারবা। দেখো আমি এখানে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো তুমি আমাকে বলো তো ল্যামডা হচ্ছে তোমার এই যে এতটুকু না? এই যে এতটুকুর মান তোমার ল্যামডা না? এতটুকুর মান হচ্ছে তোমার ল্যামডা। এটা হচ্ছে তোমার 0 থেকে শুরু হবে, ল্যামডাটা গিয়ে পৌঁছাবে এইখানে। তাহলে বলো তো এটা হচ্ছে তোমার 0, এটা ল্যামডা, এদের মধ্যবিন্দু হচ্ছে এটা। এই বিন্দুটা তোমার কত হবে? λ/2 হবে। এবার দেখো এটা λ/2, এটা হচ্ছে কত বলো তো? এই যে দেখো এই বিন্দুটার জন্য আমি বের করবো, এটা λ/2, এটা হচ্ছে তোমার ল্যামডা এবং λ/2 এর মধ্যবিন্দু কিন্তু এটা। ঠিক আছে? তাহলে এটা কত হবে বলো তো? λ/2 যোগ হচ্ছে তোমার ল্যামডা, তাহলে তুমি দেখবে এখান থেকে কত পাচ্ছ? 3λ/4 পাচ্ছ। সরি, 3λ/2 পাচ্ছ। 3λ/2 পাচ্ছ। ঠিক আছে?
আচ্ছা, খুব ভালো কথা। তাহলে দেখো এখানে তুমি আরেকটা জিনিস বলতে পারবা, তাহলে এটা কত হবে বলো তো? এটা কত হবে? এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে তোমার λ/2, তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে তোমার λ/4 না? এটা কত হবে? λ/4 না? এখানে আমি যে জিনিসটা ভুল করছি সেটা হচ্ছে এখানে আমাকে আরো 2 দিয়ে ভাগ করতে হতো। এখানে আমার 2 দিয়ে এটাকে তো ভাগ করতে হবে। এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব। মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি? 2 টা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমি এখানে 2 দ্বারা যদি ভাগ না করি তাহলে তো আমি মধ্যবিন্দু বের করতে পারব না। এটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে তুমি কি পাবা বলো তো? 3 λ/4 পাবা, ঠিক আছে? আর এখানে কত পাবা বলো তো? এখানে তুমি λ/4 পাবা। আমি আসলে মূলত এইভাবে মানগুলো বের করছি। কথা বুঝছো না? কথা বুঝছো না? না বুঝতে পারলে একটু ভালো মতো করে এনালাইজ করো, তাহলে বুঝতে পারবা। এখানে অসুবিধা হবে না। আমাদেরকে আরো বেশ অনেকগুলো টপিক শেষ করতে হবে। আমাদেরকে এখনো আমরা বদ্ধ প্রান্তের প্রতিফলনটাই দেখতেছি। আমাদের কিন্তু মুক্ত প্রান্তের প্রতিফলনটা বাকি আছে, বুঝছো? তাহলে দেখো আমি এই জিনিসটা বুঝতে পারছি। দেখছো? এই যে দেখো তোমার λ/4 এর যে বীজগণিতক, এই বীজগণিতকগুলোতে তুমি যে বিন্দুগুলো পাচ্ছ, এই বিন্দুগুলোকে আমরা কি বলি বলো তো? অ্যান্টিনোড বলি। কথা বুঝছো? বা সুস্পন্দ বিন্দু বলি। বা আমরা কি বলি বলো তো? বা আমরা সুস্পন্দ বিন্দু বলি। কথা বুঝছো? এই মানটা তোমার 3 হবে না 5 হবে? এই মানটা তোমার কত হবে বলো তো? 5 হবে। কথা বুঝছো না? ওকে। এতটুকু বোঝা গেছে। এবার দেখো নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু মানে কি বলতো? নোটগুলো। ঠিক আছে? নিস্পন্দ বিন্দু মানে কি বলতো? নোটগুলো। ঠিক আছে? এবার দেখো আমরা তোমার নিস্পন্দ বিন্দু দেখব। নিস্পন্দ বিন্দু আমরা কিভাবে পাবো বলো তো? নিস্পন্দ বিন্দু আমরা কিভাবে পাবো? দেখো, নিস্পন্দ বিন্দু মানে হচ্ছে আমার এই যে এর মানটা যখন আমার সর্বনিম্ন হবে তখন আমি নিস্পন্দ বিন্দু পাবো। এর মানে হচ্ছে তোমার বিস্তার। বিস্তারের কি ছিল বলো তো? বিস্তার ছিল 2a sin kx, তাই না? বিস্তার ছিল 2a sin kx, তাই না? ওকে, এর মানটা কখন তোমার মিনিমাম হবে? এই মানটা কখন মিনিমাম হবে? এর মান কখন মিনিমাম হবে বলো তো? sin এর মান যখন তোমার মিনিমাম হবে। sin এর মিনিমাম মান কত বলো তো? sin এর মিনিমাম মান হচ্ছে তোমার sin kx এর মিনিমাম মান কত? 0 না? sin kx এর মিনিমাম মান হচ্ছে তোমার 0। তার মানে দেখো তো এর মিনিমাম মান কত হতে পারে? 0 হতে পারে। এর মিনিমাম ভ্যালুটা কত হতে পারে বলো তো? এর মিনিমাম ভ্যালুটা কিন্তু তোমার 0 হতে পারে। কথা বুঝছো? কথা বুঝছো? এর মিনিমাম ভ্যালুটা কত হতে পারে? 0 হতে পারে। দেখো, এবার দেখো আমি এদের জন্য কিন্তু তোমার কিন্তু বিন্দুগুলো বের করতে পারবো। এর মিনিমামের ভ্যালু কিন্তু তোমার 0 হবে। ওকে, এবার দেখো তুমি এখানে একটা জিনিস বলতে পারবে। এখানে তুমি একটা জিনিস বলতে পারবা যে sin kx, এই sin kx সমান সমান কি বলো তো? 0, তাই না? তো এখন তুমি এখানে একটা জিনিস বলতে পারবা যে দেখো sin k কে আমি ভেঙে লিখতে পারবো 2π/λ ইন্টু এক্স ইকুয়ালস টু, তুমি বলতে পারবা sin কাদের কাদের মান 0। বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটার শেষের দিকে দেখবা যে হচ্ছে তোমার 9.2 অনুশীলনীর মধ্যে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। জাস্ট দেখবা, তাহলে বুঝতে পারবা। ফর্মুলাগুলো একবার দেখলে যে এখানে কেন হচ্ছে এটা বুঝতে পারবা। দেখো, sin 0 ডিগ্রি ভ্যালু 0, sin 0 ডিগ্রি ভ্যালু 0, sin 0 ডিগ্রি ভ্যালু 0। তারপরে দেখো sin হচ্ছে তোমার π/2, সরি, sin হচ্ছে তোমার পাই এর ভ্যালু 0 মানে 180 ডিগ্রি ভ্যালু 0। তারপরে তুমি দেখবা যে sin হচ্ছে তোমার 2π এর ভ্যালু 0 মানে 360 ডিগ্রি ভ্যালু 0। এভাবে আর কি। এভাবে তুমি দেখবা যে sin 3π এর ভ্যালু 0, sin 3π এর ভ্যালু 0, ডট ডট তুমি লিখতে পারবে কি বলতো? sin nπ, sin nπ কি বলতো? sin nπ এর ভ্যালু কি হবে বলতো? 0 হবে। কথা বুঝছো? কথা বুঝছো? তার মানে দেখো আমি উভয় পক্ষ থেকে তোমার sin এবং ল্যামডা গুলোকে কেটে ফেলতে পারি। দেখো sin আর হচ্ছে তোমার পাই, সরি ল্যামডা না, সাইন এবং পাইগুলোকে আমি কেটে ফেলতে পারি। ঠিক আছে? সাইন এবং পাইগুলোকে আমি কি করতে পারি বলতো? কেটে ফেলতে পারি। সাইন এবং পাইগুলোকে আমি কেটে ফেলতে পারি। তাহলে দেখো আমার এখানে আলটিমেটলি দেখো কি পড়ে থাকে? আমি এখানে এক্স ইকুয়ালস টু লিখতে পারবো কি জানো? এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো তোমার 0, তারপর লিখতে পারবো আমি তোমার ল্যামডা, শুধু দাঁড়াও, 0, তারপরে আমি তোমার লিখতে পারবো ল্যামডা, তারপর আমি লিখতে পারবো তোমার হচ্ছে 2 ল্যামডা, তারপর আমি লিখতে পারবো তোমার 3 ল্যামডা, ডট 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 আমি লিখতে পারবো কি বলতো? n ল্যামডা। কথা বুঝছো? তার মানে দেখো তোমার ল্যামডার যে তোমার বিজোড় গুণিতকগুলো আছে, এই ল্যামডার বিজোড় গুণিতক এভাবে বললে হবে না অবশ্যই। এটাকে দেখো আমি এবার 4 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো বলতো? 4 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো বলতো? 4 দ্বারা ভাগ করবো। তাহলে কি হবে বলতো? আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমি লিখতে পারবো কি? আমি 4 দ্বারা ভাগ করলে মানে আমি উভয় পক্ষকে তোমার 4 দ্বারা ভাগ করবো। ঠিক আছে? তাহলে আমি লিখতে পারবো কি বলতো? এটা আমার 0ই হবে। এটা হবে আমার কি বলতো? এটা হবে আমার 2 π/4 হবে। বুঝছো? এটা হবে আমার কত বলতো? আমি উভয় পক্ষকে তোমার 4 দ্বারা ভাগ করছি। মানে উপরে 4 দ্বারা গুণ করছি, নিচেও আমি তোমার কি করছি বলতো? 4 দ্বারা তোমার কি করছি বলতো? ভাগ করছি। কথা বুঝছো? আচ্ছা, এই জিনিসগুলো তো বুঝতে পারতেছো, তাই না? এখানে আমি একটা জিনিস কি ভুল লিখছি না? এখানে দেখো, এখানে যে 2 গুলা ছিল, এই 2 টা তো আমি এখানে ভুল লিখছি, দেখছো? এই জিনিসটা তোমরা নোটিস করছো কি? আমি যে এই পাশে যে আমার 2 টা আছে, এই 2 টাকে তো আমি এই পাশে লিখি নাই। ঠিক আছে? এই 2 টাকে তো আমি এই পাশে ভাগ করি নাই। আমার এখানে 2 টাকে ভাগ করা লাগতো। দাঁড়াও, এখানে আমাকে একটু ভাগ করা লাগবে। আমার এখানে ভুল হইছে। আমার এই উপরে যে 2 টা আছে, এই 2 টাকে তো আমি ভাগ করি নাই। ভাগ করলে কত হবে? এটা হবে তোমার λ/2। পরেরটা কত হবে? 2 λ/2। ঠিক আছে? 2 λ/2। পরেরটা কি হবে বলো তো? পরেরটা হবে তোমার 3 λ/2। ঠিক আছে? এটা হবে কি বলতো? 3 λ/2। ডট ডট তুমি বলতে পারবা কি বলতো? n λ/2। ঠিক আছে? ওকে, এবার ঠিক আছে। দেখো তাহলে এখানে তুমি পাবা, এখানে তুমি যদি 4 দ্বারা ভাগ করে দাও, 4 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে হবে তোমার 2 λ/4। ঠিক আছে? মানে আমি 2 দ্বারা নিচেরটাকে গুণ করতেছি। ঠিক আছে? 2 দ্বারা নিচেরটাকে আমি কি করতেছি বলতো? গুণ করতেছি। তাহলে আমাকে উপরেরটাতে গুণ করতে হবে। এই জন্য দেখো, নিচেরটাকে গুণ করলে হয়ে যাচ্ছে আমার 4 এবং উপরেরটাকে আমি যদি গুণ করি তাহলে এই ক্ষেত্রে তোমার 4ই হবে। দেখো, উপরেও 2 দিয়ে গুণ করতেছি, নিচেও 2 দিয়ে গুণ করতেছি। তাহলে কত হবে বলতো? নিচে হবে তোমার 4। আবার দেখো, উপরে গুণ করলে 6, নিচে হবে তোমার কত বলতো? 4। ডট ডট তুমি বলতে পারবে এখানে কত হবে বলতো? 2n
ল্যামডা ডিভাইডেড বাই কত বলো তো 4। তার মানে দেখো এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, ল্যামডা বাই 4 এর যে জোড় গুণিতক আছে, এই জোড় গুণিতকে তুমি কি পাচ্ছ বলো তো, নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছ। ল্যামডা বাই 4 এর যে জোড় গুণিতক আছে, এই জোড় গুণিতকে তুমি কি পাচ্ছ বলো তো, নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছ, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি যে কথাটা বলতে পারবো, আমি এই জিনিসটা একটু ফাস্ট পড়েছি আমি জানি, তোমরা দেখলেই বুঝতে পারবো, অসুবিধা নাই। দেখো ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে, ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে গুণিতকে নিস্পন্দ বিন্দুগুলো পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলো তো, নিস্পন্দ বিন্দুগুলো পাওয়া যাবে বা নোটগুলো পাওয়া যাবে, কথা বুঝছো, নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, বিন্দু পাওয়া যাবে, পাওয়া যাবে। ওকে, বুঝে গেছে। এখন দেখো তাহলে আমি এখান থেকে নিস্পন্দ বিন্দুগুলোকে যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। দেখো তাহলে বুঝতে পারবো, আমি দেখো এখানে গ্রাফটা আঁকি, একটা আঁকলেই বুঝতে পারবা, বাকিগুলো আঁকা লাগবে না। দেখো এটা আঁকলেই তুমি বুঝতে পারবা, দেখো এটা আঁকলেই তুমি বুঝতে পারবা, একটু ভালো মতো করে চিন্তা করো। আমি একে, যেহেতু এটা তোমার একটা বদ্ধ প্রান্ত, যার কারণে আমাকে অবশ্যই এর নিচেও একটা আমাকে এভাবে আঁকতে হবে, তরঙ্গ আঁকতে হবে। ওকে ঠিক আছে, দেখো একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। দেখো তো তোমার এই যে এই বিন্দুটা, দাঁড়াও, দেখো তো এই বিন্দুটাকে আমি কি বলি বলো তো, এই বিন্দুটাকে তো আমি তোমার নোট বলি, তাই না। আবার দেখো এই বিন্দুটাকে আমি তো তোমার নোট বলি, তাই না। দেখো তোমার জিরো থেকে এই বিন্দু এতটুকু দূরত্ব কত, এতটুকু দূরত্ব তোমার কিন্তু কত বলো তো, পাই, তাই না, এতটুকু দূরত্ব তোমার পাই। এবং দেখো এই পাই থেকে তোমার এই সামনের এতটুকু দূরত্ব কত বলো তো, 2 পাই, তাই না। 2 পাই, দেখো 2 পাই মানে কত বলো তো, 2 পাই মানে হচ্ছে তোমার 4 পাই বাই 4, এটা মানে হচ্ছে তোমার পাই। তারপরে দেখো তোমার 6 পাই বাই 4, এটা মানে কত বলো তো, দেখো এখানে তোমার এই জিনিসগুলো বলা আছে কিন্তু, দেখো 2 পাই বাই 4 মানে কত, পাই বাই 2, সরি পাই বাই 2, হ্যাঁ। আর দেখো তোমার 4 পাই বাই 4 মানে কত বলো তো, 4 পাই বাই 4 মানে হচ্ছে তোমার শুধুমাত্র পাই। দেখো পাইয়ে পাচ্ছ, তারপরেরটাতে পাচ্ছ, এইভাবে আর কি, এভাবে আসলে তুমি নোটগুলোকে পাবা, ঠিক আছে। এভাবে আসলে তুমি কি পাবা বলো তো, নোটগুলোকে পাবা। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তার মানে দেখো ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে আমি নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছি, ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে আমি নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছি, আর ল্যামডা বাই 4 এর যে বিজোড় গুণিতক আছে, এই বিজোড় গুণিতকে আমি হচ্ছে তোমার সুস্পন্দ বিন্দুগুলো পাচ্ছি। মনে থাকবে তো, জাস্ট এই দুটো কন্ডিশন একটু মনে রাখবা, ঠিক আছে। এই দুটো কন্ডিশন একটু মনে রাখবে। এটা কাদের জন্য বলো তো, বদ্ধ প্রান্তের জন্য, ঠিক আছে। এবার দেখো আমরা পড়বো তোমার মুক্ত প্রান্তের প্রতিফলন। এবার আমরা কি পড়বো বলো তো, এবার আমরা পড়বো তোমার মুক্ত প্রান্তের প্রতিফলন। দেখো এখানে তুমি একটা অ্যানিমেশন দেখতে পারতেছো, অ্যানিমেশনের মধ্যে তুমি খুব ভালো মতো করে দেখতে পারতেছো, এখানে যে তোমার অবলম্বনটা আছে, অবলম্বনটা দেখো উঠানামা করতেছে। অবলম্বনের সাথে যে তোমার তারটা বা তোমার যে রোপটা বা তোমার যে দড়িটা যুক্ত করা আছে, এই দড়িটা যে ওই প্রান্তটা কিন্তু তোমার খোলামেলা অবস্থায় আছে, অর্থাৎ এই প্রান্তটা কিন্তু তোমার বাধা নাই, ঠিক আছে। যার কারণে এই প্রান্তটা কি করতে পারতেছে বলতো, উপর নিচে উঠানামা করতে পারতেছে। দেখো উপর নিচে কি করতে পারতেছে বলতো, উঠানামা করতে পারতেছে। এই জন্য এটাকে তোমার বলা হয় মুক্ত প্রান্তের প্রতিফলন। এই জন্য এটাকে কি বলা হয় বলতো, এই জন্য এটাকে তোমার বলা হয় মুক্ত প্রান্তের প্রতিফলন। দেখো এটা উপর নিচে উঠানামা করতেছে, দেখছো। এই জন্য এটাকে কি বলা হয় বলতো, মুক্ত প্রান্তের প্রতিফলন বলা হয়, ঠিক আছে। মানে একটা প্রান্ত তোমার মুক্ত থাকে। ওকে, একটা প্রান্ত যখন তোমার মুক্ত থাকে তখন মূলত কি হয় জানো, তখন মূলত তুমি যেদিক দিয়ে তুমি আসলে ওয়েভটা তৈরি করছো এবং সেদিকেই ওয়েভটা তোমার ফেরত আসে, বুঝতে পারছো। আমি তোমাকে যদি জিনিসটা একটু দেখাই, দেখো আমার একটা প্রান্ত কি হবে বলতো, একটা প্রান্ত হচ্ছে আমার মুক্ত অবস্থায় থাকবে, একটা প্রান্ত আমার কি হবে বলতো, মুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ ওই প্রান্তটা আমার মুভ করতে পারবে, ঠিক আছে। এই প্রান্তর কিন্তু একটা তোমার ভ্যালোসিটি থাকবে, বুঝছো। এই প্রান্তটা কি করতে পারবে বলতো, মুভ করতে পারবে, এবং মুভ করার কারণে তোমার এখানে মূলত এখানে কিন্তু একটা তোমার ভ্যালোসিটি থাকবে, এখানে কিন্তু একটা তোমার ভ্যালোসিটি থাকবে, এবং যেহেতু এই প্রান্তটা মুভ করতে পারবে, যার কারণে তুমি এখানে যে তরঙ্গটা পাবা না, এই তরঙ্গটা তোমার কিভাবে আসবে জানো, এই তরঙ্গটা তোমার একদম সেম ভাবে ওভারল্যাপ করে করেই ব্যাক করবে, ঠিক আছে। একদম ওভারল্যাপ করে করেই তোমার ব্যাক করবে, মানে তরঙ্গটা কোনোই পার্থক্য পাবা না, মানে যেদিক দিয়ে গেছে তরঙ্গটা ওদিক দিয়ে ব্যাক করবে, ঠিক আছে। এখানে দেখো হলুদ এবং তোমার নীল কালারের যে দুটো তরঙ্গ আছে, এই দুটো তরঙ্গ কিন্তু একইভাবে যেদিক দিয়ে গেছে ওইভাবেই তোমার ব্যাক করতেছে, কথা বুঝছো, যেভাবে গেছে ওইভাবেই তোমার ব্যাক করতেছে, কথা বুঝছো না। জাস্ট তোমার ডিরেকশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে তোমার মানে সামনের দিকে, একটা যাচ্ছে তোমার সামনের দিকে, একটা তোমার ব্যাক করতেছে পিছনের দিকে, কথা বুঝছো। দেখো আমি যদি তোমার নীল কালারের তরঙ্গটার কথা বলি, নীল কালারের তরঙ্গটা কিন্তু তোমার ব্যাক করতেছে, ঠিক আছে। আর দেখো তোমার ইয়েলো কালারের যে তরঙ্গটা আছে সেটা কিন্তু তোমার সামনের দিকে যাচ্ছে। তো এই তরঙ্গটাকে আমি y1 ধরলাম, y1 আমি সমান সমান কি লিখতে পারবো, আমি y1 সমান সমান লিখতে পারবো a sin কি লিখতে পারবো বলতো, ওমেগা টি মাইনাস কে এক্স লিখতে পারবো না, ওমেগা টি মাইনাস কে এক্স লিখতে পারবো, যেহেতু তোমার এটা ডান সাইডের দিকে যাচ্ছে, ডান সাইডটাকে আমরা পজিটিভ ধরি, আর ডান সাইডটা পজিটিভ হওয়ার জন্য আমাকে কে এক্স এর সামনে অবশ্যই নেগেটিভ বসাতে হবে। আর দেখো y2 সমান সমান আমি কি লিখতে পারবো বলতো, আমি y2 সমান সমান কি লিখতে পারবো, আমি y2 সমান সমান লিখতে পারবো a sin দেখো a sin আমি এখানে কি লিখতে পারবো, ওমেগা টি প্লাস কে এক্স। কেন, কারণ এটা হচ্ছে আমার ভাইয়া তোমার নেগেটিভ দিকে আসতেছে, ঠিক আছে, নেগেটিভ দিকে আসতেছে বা বিপরীত দিকে আসতেছে, এই জন্য আমাকে কে এক্স এর সামনে প্লাস বসাইতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া,
এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি আমার দশা পার্থক্য আছে? না, এখানে কিন্তু এবার কোনো দশা পার্থক্য নাই। যেভাবে গেছে ওভাবেই আসতেছে। কিন্তু দেখো তোমার ফ্রি এন্ড যখন ছিল, সরি, যখন তোমার ছিল, ফিক্সড এন্ড ছিল বা তোমার যখন বদ্ধ প্রান্তে প্রতিফলন হয়েছিল তখন কিন্তু সেখানে একটা পাই দশা পার্থক্য পাওয়া যাচ্ছিল। কিন্তু এখানে কি কোনো দশা পার্থক্য পাবা? পাবা না তো, কারণ সে যেভাবে গেছে তরঙ্গটা সেভাবেই তো ফেরত আসছে। যেভাবে তরঙ্গটা গেছে সেভাবেই তো ফেরত আসে। তাহলে তো তুমি এখানে দশা পার্থক্য পাওয়ার কোনো কথাই নেই, তাই না? ওকে, খুব ভালো কথা। এখানে কিন্তু তুমি দশা পার্থক্য পাবা না। ওকে, এই দুটাকে তুমি যদি এখন উপরিপাতন ঘটাও, উপরিপাতন তো অলরেডি ঘটে গেছে। এখান থেকে জাস্ট তুমি যদি নেটটা বের করো তাহলে তুমি বুঝতে পারবে। এখানে নেটটা কত হবে বলো তো? ওয়াই নেট ইকুয়ালস টু তুমি লিখতে পারবে কি বলো তো? y1 প্লাস y2, তাই না? y1 প্লাস y2। ওকে, খুব ভালো কথা। এখানে y1 কত বলো তো? y1 হচ্ছে তোমার a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এবং দেখো ওমেগার মানে y2 সমান সমান লিখতে পারবে a sin ওমেগা টি প্লাস কে এক্স। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই জিনিসগুলো কি দরকার আছে? সত্যি কথা বলতে এই জিনিসগুলো দরকার নাই। ঠিক আছে, কতটুকু অংশ দরকার আমি এটা এই ক্লাসে না বললেও নেক্সট ক্লাসে বলে দিতে পারবো। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাকে এই জিনিসগুলো বলে দেবো। ঠিক আছে, কোন জিনিসটা আমার দরকার, কতটুকু দরকার আমি এটা কিন্তু নেক্সট ক্লাসে বলে দেবো। ওকে, আচ্ছা, এখান থেকে তাহলে তুমি কি বলতে পারবা? সাইন মানে এটাকে আমি কমন নিলে এখানে তুমি বলতে পারবা ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস কি বলতে পারবা বলো তো? সাইন ওমেগা টি মাইনাস প্লাস কে এক্স। ঠিক আছে, ওকে, গ্রেট। এখন দেখো তুমি একটাকে সি চিন্তা করতে পারো, একটাকে তুমি ডি চিন্তা করতে পারো। এটাকে তুমি সি চিন্তা করতে পারো, এটাকে তুমি ডি চিন্তা করতে পারো। তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি? সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি বলো? সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি বলো তো? টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, তাই না? ওকে, এখন জাস্ট তুমি এখানে ফর্মুলাটা ফেলে দাও, তাহলে তুমি এখান থেকে দুইটা মান পাবা। এখান থেকে তুমি দুইটা মান পাবো, দুইটা মান দেখতে হবে তোমার এরকম। দেখো এখান থেকে তুমি যে দুইটা মান পাবা, ফর্মুলাটা ফেললে তুমি এখানে পাবা টু এ সাইন ওমেগা টি ইন্টু কস কে এক্স। কথা বুঝছো? কথা বুঝছো? এখন দেখো এখান থেকে তুমি যদি একটু সাজায় লেখো তাহলে হবে তোমার টু এ কস কে এক্স ইন্টু সাইন ওমেগা টি। কথা বুঝছো? কষ্টটাকে আমি একটু সামনে রাখলাম। কেন রাখলাম বুঝতে পারবা। এই জিনিসটা হোপফুলি তুমি বুঝতে পারতেছো, না পারার কোনো কিছু নাই। এই জিনিসটা তোমার বুঝতে পারা এখন উচিত। এই সময়টুকুতে এসে তোমার অন্তত এই জিনিসটা বোঝা উচিত। ঠিক আছে? কেন এই জিনিসটা এরকম হলো? কেন জিনিসটা এরকম হলো এটা তোমার বোঝা উচিত। দেখো, আমরা তোমাকে বলছিলাম পর্যাবৃত্ত গতিতে তোমার যেকোনো একটা তোমার হচ্ছে স্মরণে ফর্মুলা কি ছিল? যেকোনো একটা বিন্দুর জন্য স্মরণে ফর্মুলা ছিল কি বলতো? x ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তাই না? এ সাইন ওমেগা টি। ওকে, দেখো এইটার সাথে তুমি তুলনা করতে পারবা, কারণ এই গ্রাফটা কিসের ছিল বলতো? সাইনের গ্রাফ ছিল, তাই না? আর যখন তোমার এ কস ওমেগা টি হইতো তখন গ্রাফটা ছিল তোমার মাইনাসের মানে কসের গ্রাফ। তো এই গ্রাফটা কার? এই গ্রাফটা তোমার সাইনের গ্রাফ, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে? সাইন ওমেগা টি আছে। তো সাইন ওমেগা টি এর সামনে কে থাকে? তোমার স্মরণ থাকে বা বিস্তার থাকে। এই বিস্তারের তাহলে তুমি এখানে কি বলতে পারবে বলো তো? এখানে তোমার এই অংশটুকুকে তুমি কি বলতে পারবে বলো তো? এই অংশটুকু তুমি বিস্তার বলতে পারবা, কারণ আমি জানি সাইন ওমেগা টি এর উপরে কি থাকে বলো তো? সামনে কি থাকে বলো তো? বিস্তার থাকে। তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এটাকে আমি তোমার বিস্তার বলতে পারবো। তো আমি এখান থেকে কি বলতে পারবো বলো তো? ওয়াই নেট ইকুয়ালস টু আমি বলতে পারবো তোমার বিস্তার, যেটাকে আমি বলতে পারবো এ সাইন ওমেগা টি। কথা বুঝছো? এ সাইন ওমেগা টি, এটাই হচ্ছে আমার কিসের ফর্মুলা বলো তো? এটাই হচ্ছে আমার তোমার ওই যে নিট বা তোমার উপরিপাতন হওয়ার পর যে তোমার তরঙ্গটা সৃষ্টি হবে সেই তরঙ্গের তোমার হচ্ছে ফর্মুলা। কথা বুঝছো? এটা কিন্তু তোমার একটা বিন্দুর জন্য ফর্মুলা। এটা কিন্তু তোমার একটা বিন্দুর জন্য ফর্মুলা। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এটি হচ্ছে আমার কিসের ফর্মুলা বলো তো? তোমার যখন মুক্ত প্রান্তে প্রতিফলন হবে, মুক্ত প্রান্তে প্রতিফলন হওয়ার কারণে তোমার তোমার যেখানে উপরিপাতনটা ঘটলো, এই উপরিপাতন ঘটার কারণে তোমার যে তরঙ্গটা উৎপন্ন হবে সেই তরঙ্গটা তোমার স্মরণের ফর্মুলা। কথা বুঝছো? সেই তরঙ্গটা কিসের ফর্মুলা বলো তো? স্মরণের ফর্মুলা। কথা বুঝে গেছে না? কথা বুঝে গেছে না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো তুমি যদি এদের সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু পেতে চাও তাহলে তুমি কি করতে পারবা? একদম সেম টু সেম তুমি এর আগের মতো মেথডটা অ্যাপ্লাই করতে পারবা। দেখো এখানে তুমি বলতে পারবা, যখন তোমার এ এর ভ্যালু সর্বোচ্চ হবে, দেখো এখানে তোমার এ এর মান কত বলো তো? এখানে তোমার এ এর মান হচ্ছে টু এ কস কে এক্স। এখানে তোমার এর মান কত বলো তো? টু এ কস কে এক্স। যখন তোমার কস কে এক্স এর ভ্যালুটা সর্বোচ্চ হবে, কস কে এক্সটা যখন তোমার সর্বোচ্চ হবে, সর্বোচ্চ মান কত বলো তো? প্লাস মাইনাস ওয়ান। যখন তুমি সর্বোচ্চ এই মানটা পাবা তখনই তোমার কি বলো তো? এ ম্যাক্সিমাম হবে। এ কি হবে বলো তো? এ তোমার ম্যাক্সিমাম হবে। এবং এর ম্যাক্সিমাম মানটা কত বলো তো? এর ম্যাক্সিমাম মানটা হচ্ছে তোমার প্লাস মাইনাস টু এ। প্লাস মাইনাস কত বলো তো? টু এ। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা? দেখো এখান থেকে তুমি বলতে পারবা cos kx ইকুয়ালস টু কি বলতো? প্লাস মাইনাস ওয়ান। আবার সেমভাবে তোমার বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করলে তুমি এখান থেকে দেখো, আমি তোমার বাকি জিনিসগুলো দেখাচ্ছি না, বাট তুমি চাইলে দেখাইতে পারো। দেখো আমি দেখাই দিই। এখানে তোমার cos kx সমান সমান তুমি কি বলতে পারো বলো তো? এখানে তুমি বলতে পারবা cos 0 ডিগ্রি ভ্যালু 1, cos পাই এর ভ্যালু 1, cos 2 পাই এর ভ্যালু 1, ডট তুমি বলতে পারবে এখানে হবে তোমার cos n পাই এর ভ্যালু 1, সরি, হ্যাঁ 1। ঠিক আছে, তার মানে দেখো আমি উভয় পক্ষ থেকে তোমার cos কে কেটে ফেলতে পারবো। এবং দেখো আমার যেখানে তোমার কে আছে, কে আমি ভেঙে কি লিখতে পারবো বলো তো? কে আমি ভেঙে লিখতে পারবো তোমার 2 পাই বাই ল্যামডা লিখতে পারবো না?
2 পাই বাই ল্যামডা ইনটু x ছিল, ঠিক আছে? ওকে। দেখো আমি ল্যামডা মানে তোমার পাইগুলোকেও কেটে ফেলতে পারবো, ঠিক আছে? আমি পাইগুলোকেও কি করতে পারবো বলো তো? কেটে ফেলতে পারবো। এবং দেখো পাইগুলোকে কেটে ফেলার পর কসগুলোকে এবং পাইগুলোকে কেটে ফেলার পর আমি যদি এখানে তোমার শুধুমাত্র এই পাশে যদি শুধুমাত্র x কে রাখি, বাকি সব যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে জানো? তাহলে হবে তোমার 0, তারপর হবে তোমার ল্যামডা বাই 2, তারপর হবে তোমার হচ্ছে কি বলতো? তারপরে তুমি পাবা হচ্ছে তোমার 2 ল্যামডা বাই 2, তারপরে তুমি পাবা হচ্ছে তোমার আরও যদি সামনে আগাই তাহলে হবে তুমি পাবা ডট কি পাবা বলো তো? n ল্যামডা বাই 2, ঠিক আছে? n ল্যামডা বাই 2। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে। এখন এখান থেকে দেখো, এখান থেকে তুমি যদি উভয় পক্ষে মানে 2 দ্বারা গুণ করো, উপর নিচে যদি তুমি 2 দ্বারা গুণ করো, তাহলে দেখো উপর হবে তোমার 2 ল্যামডা ডিভাইডেড বাই নিচে হবে 4, এখানে হবে তোমার 4 ল্যামডা ডিভাইডেড বাই নিচে হবে 4, ডট তুমি বলতে পারবা এখানে হবে তোমার কি বলো তো? 2 n ল্যামডা ডিভাইডেড বাই 4। কথা বুঝছো? তার মানে দেখো এখানে তুমি বলতে পারবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক। দেখো যখন তোমার ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক হচ্ছে, তখন কিন্তু তুমি সুস্পন্দ বিন্দু পাচ্ছ। কার জন্য বলো তো? কার জন্য বলো তো? যখন এটা তোমার কিন্তু মুক্ত প্রান্তের জন্য। দেখো তোমার বদ্ধ প্রান্তে কিন্তু এটা উল্টা ছিল। বদ্ধ প্রান্তে যখন আমার বিজোড় গুণিতক হইতো, তখন আমি সুস্পন্দ বিন্দু পাইতাম। কিন্তু দেখো তো আমার যখন তোমার মুক্ত প্রান্তে প্রতিফলনটা হচ্ছে, তখন সুস্পন্দ বিন্দু পাচ্ছি। কার জন্য বলো তো? ল্যামডা বাই 4 এর জন্য। ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকের জন্য গুণিতকে সুস্পন্দ বিন্দু পাওয়া যায়। সুস্পন্দ বিন্দু পাওয়া যায়। কার জন্য বলতো? এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু তোমার অবশ্যই কার জন্য বলতো? মুক্ত প্রান্তের প্রতিফলনের জন্য। কার জন্য? মুক্ত প্রান্তের প্রতিফলনের জন্য। সেমভাবে দেখো আমি কিন্তু ইয়াটাও বের করতে পারি। দেখো আমি এর মিনিমাম ভ্যালুটাও বের করতে পারি, তাই না? এর মিনিমাম ভ্যালুটা চলো এবার বের করি। দেখো আমার যে এখানে ফর্মুলাটা ছিল হচ্ছে y a sin ওমেগা t, তাই না? এখানে a মানে কত? a মানে ছিল আমার হচ্ছে a কত ছিল বলতো? a cos kx, তাই কিনা বলো তো? আচ্ছা, খুব ভালো কথা, 2a ছিল সামনে। 2a cos kx, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো এটা মিনিমাম ভ্যালু পাইতে গেলে আমার cos kx এর ভ্যালুটা কত হইতে হবে? মিনিমাম হইতে হবে। মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার 0। এই মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য আমার তোমার a এর মিনিমাম ভ্যালুটা কত হবে বলো তো? a মিনিমাম হবে তোমার 0, তাই না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারবো যে আমার cos kx ইকুয়ালস টু আমার কত বলো তো? 0। এই 0 মানে আমি কি বলতে পারবো বলো তো? 0 মানে আমি তোমার বলতে পারবো cos kx কে আমি এখানে চেঞ্জ করতে পারবো। cos এর মতো থাকলো, k টাকে আমি চেঞ্জ করতে পারবো 2 পাই বাই ল্যামডা ইনটু আমি x কে x এর মতো রাখলাম ইকুয়ালস টু, দেখো cos কাদের ভ্যালু 0 বলো তো? cos কাদের ভ্যালু 0? দেখো cos পাই বাই 2 এর ভ্যালু 0, ঠিক আছে? cos পাই বাই 2 এর ভ্যালু 0। তারপর আমরা জানি cos cos তোমার হচ্ছে 3 পাই বাই 2 এর ভ্যালু 0। এগুলো আমি কোথা থেকে লিখতে পারতেছি? এগুলো আমি তোমার বিপরীত ত্রিকোণমিতি থেকে লিখতে পারতেছি। এই জিনিসগুলো তোমার দরকার নাই। ঠিক আছে? ট্রাস্ট মি, বিশ্বাস করে এই জিনিসগুলো তোমার দরকার নাই। বাট আমি তোমার এখানে দেখানোর লাগতেছে, এইজন্য আমি তোমাকে দেখাচ্ছি। তোমার এই জিনিসটা দরকার নেই। আমি নেক্সট ক্লাসে তোমাকে বলে দিব যে কোন জিনিসটা তোমাকে পড়তে হবে আর কোন জিনিসটা তোমার পড়তে হবে না, ঠিক আছে? আমি তোমাকে নেক্সট ক্লাসে বলে দেবো। আপাতত জাস্ট একটু দেখে যাও প্রমাণগুলা। দেখো এখান থেকে আমি তোমার পাই এবং কসগুলোকে কেটে ফেলতে পারি। দেখো কস এবং পাইগুলোকে আমি কি করতেছি বলো তো? কেটে ফেলতেছি, ঠিক আছে? কস এবং পাইগুলোকে আমি কেটে ফেলতেছি। তাহলে আমার আলটিমেটলি কি পড়ে থাকে? আমি যদি একপাশে শুধু এক্স কে রাখি, যদি আমি একপাশে এক্স কে রাখতে চাই, তাহলে আমি বলতে পারবো এক্স ইকুয়ালস টু কি পড়ে থাকে জানো? এখানে আমার প্রথমে পড়ে থাকবে তোমার ল্যামডা বাই 4, তারপরে পড়ে থাকবে তোমার হচ্ছে 3 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 4, তারপরে পড়ে থাকবে আমার 5 ল্যামডা বাই 4, আমি বলতে পারবো 2n প্লাস 1 ল্যামডা বাই 4। বুঝতে পারছো? দেখো এখানে তোমার ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক দেখছো? এখানে তুমি এটাকে চাইলে 1ও বলতে পারো। দেখো ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক দেখো। ল্যামডা বাই 4 এর কি বলতো? বিজোড় গুণিতক দেখছো? ল্যামডা বাই 4 এর কি বলতো? বিজোড় গুণিতক। তার মানে দেখো ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতকের জন্য তুমি কি পাচ্ছ বলতো? নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছ, ঠিক আছে? ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতকের জন্য তুমি নোটগুলো পাচ্ছ বা নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছ। দেখো ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতকে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। বিন্দু পাওয়া যায়। ওকে, দেখো আমাদের টপিক মোটামুটি শেষ, ডান। আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার। দেখো স্থির তরঙ্গে যতটুকু জিনিস আমাদের জানা দরকার ছিল, সেই জিনিসগুলো আমরা দেখিয়ে ফেলছি। ট্রাস্ট মি, স্থির তরঙ্গতে আর প্যারা দেওয়ার কোনো জিনিসপাতি নাই। দেখো আমরা যতটুকু জিনিস জানা দরকার ছিল ততটুকু জানছি। আমি যদি হালকা করে বলে দিই যে স্থির তরঙ্গ থেকে কীগুলো মনে রাখবা, সেগুলো হচ্ছে তোমার মুক্ত প্রান্তের প্রতিফলনের জন্য সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু কখন পাওয়া যায়, আর বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য তোমার হচ্ছে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু কখন পাওয়া যায়। এই যে 4টা কন্ডিশন আছে না, এই 4টা কন্ডিশন যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার স্থির তরঙ্গ ডান।
বাকি যে জিনিসগুলো দেখাইছি জিনিসগুলো তোমার মনে রাখতে হবে না, বুঝছো? বাকি জিনিসগুলো জাস্ট এই জিনিসগুলোকে প্রমাণ করার জন্য দেখানো লাগছে। বাকি জিনিসগুলো জাস্ট তুমি কি করবে বলো তো? বাকি জিনিসগুলো শুধুমাত্র তুমি মুখস্থ রাখবা, আর কিছু না। বাকি জিনিসগুলো কি করবে বলো তো? শুধুমাত্র তুমি মুখস্থ রাখবা, সরি মানে আমি তোমাকে এই 4টা কন্ডিশনের কথা বলতেছি। 4টা কন্ডিশন মুখস্থ রাখবা, বাকি কোনো কিছু তোমার পড়ার দরকার নেই, মনেও রাখার দরকার নেই। যদি পারো তো মনে রাখাটা বেটার, আর যদি না পারো একদমই চাপ নেওয়ার দরকার নেই, কথা বুঝছো? ওকে, তার মানে দেখো আমরা নেক্সট ক্লাসে তোমার হচ্ছে এর পরের অংশ থেকে কন্টিনিউ করবো, হয়তো বা ম্যাথ করতে পারি, অ্যান্ড আমাদেরকে আরও বেশ কয়েকটা জিনিস একটু দেখতে হবে। ওকে, আর দেখো আমাদের মোটামুটি 4টা লেকচার ডান, আর সর্বোচ্চ 3টা লেকচার লাগতে পারে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রাখিও। এবং লেকচারটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, তোমরা যারা ধৈর্য নিয়ে লেকচারটা করছো কেমন লাগছে আমাকে জানাইতে ভুলবা না, এবং অবশ্যই সাপোর্ট করতেও ভুলবা না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসটাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।